চ্যাপ্টারের নাম হলো তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স, তাই না? আমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টার, ঠিক আছে? ছোট্ট একটা ছক করে বইয়ের মধ্যে লাগাই দিবা, কিউট একটা ছক। একটা হইলো তাপ, একটা হইলো তাপমাত্রা, ঠিক আছে? একটু ডিফারেন্সটা আমাদের হালকা পাতলা জানা লাগবে। কি কি বিষয়ে ডিফারেন্স করব সেটাও জানা লাগবে, ঠিক আছে? নাম্বার 1 আমরা জানবো হচ্ছে ভাইয়া তাপমাত্রা যেখানে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, ঠিক আছে? তাপমাত্রা নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, ঠিক আছে? থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, ঠিক আছে? আচ্ছা, বা ক্যালোরিমিতি বলা হয়, সুন্দর কথা বললে বলবা, ঠিক আছে? তাহলে আলোচনার শাখা, দেখো আলোচনার শাখা ক্যালোরিমিতি। কি মিতি? ক্যালোরিমিতি। ক্যালোরিমিতিতে তাপ নিয়ে আলোচনা করা হয়, আর তাপমাত্রা নিয়ে যেখানে আলোচনা করা তারপরে থার্মোমিতি। কি বলে? থার্মোমিতি, বুঝো? থার্মোমিতি এটা হচ্ছে আলোচনার শাখা। তাপমাত্রা নিয়ে যেখানে আলোচনা করা হয়, তাপমাত্রা যেখানে আলোচনা করা হয়। এটা মাপার যন্ত্রের নাম কি? মাপন যন্ত্র। আমরা কি বলবো? মাপন যন্ত্র। তাপ মাপার যন্ত্রের নাম কি? দেখবা ম্যাক্সিমাম ফিজিক্স ক্লাস ম্যাক্সিমাম জায়গায় বই জায়গায় চলে যাবে। তুমি মিলিয়ে দেখো, আরো 10টা ক্লাস করবা ইউটিউবে, ঠিক আছে? দেখবে তো জায়গায় চলে যাবে, এইভাবে কেউ বুঝাই দিবে। দেখো মাপন যন্ত্রের নাম হলো তাপমাত্রা মাপার যন্ত্র। তাপ মাপার যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার। ক্যালোরিমিতি থেকে ক্যালোরিমিতি চলে আসছে, ক্যালোরিমিতি থেকে ক্যালোরিমিটার কথাটা চলে আসছে, ঠিক আছে? থার্মোমিতি বা হচ্ছে তোমার তাপমাত্রা মাপার যে যন্ত্রের নাম তার নাম থার্মোমিটার। তার নাম কি? থার্মোমিটার। তাহলে যন্ত্রের নাম জানতে হবে তোমার, গেল। এরপরে তুমি আসো যে ভাইয়া তাপের একক কি, তাপমাত্রার একক কি? 3 নাম্বার কি জানা লাগবে ভাইয়া? একক নাম। একক কি? তাপের একক হলো, তাপ যেহেতু একটা শক্তি, তাপের একক হলো জুল। তাপের একক কি? জুল। হ্যাঁ, তবে মনে রাখো একটা মজার ব্যাপার হলো এসআই একক কি। দেখো শুধু একক বললে হবে না, তুমি বলবে এসআই একক হলো জুল। এসআই একক কি? জুল। কিন্তু সিজিএস একক কিন্তু জুল না, ঠিক আছে? এসআই একক বা এমকেএস পদ্ধতিতে এসআই জুল, কিন্তু তোমার সিজিএস পদ্ধতিতে ক্যালোরি বলা হয়। কি বলা হয়? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি বলা হয়। সিজিএস পদ্ধতিতে কি বলা হয়? ক্যালোরি। সংক্ষেপে সিএল লেখা হয়। এবং ক্যালোরি এবং জুলের মাধ্যমে তোমার সম্পর্ক জানা লাগবে। মনে রাখো 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে? এই কথাটা পড়ে রাখতে হবে। তাহলে 1 জুল সমান কত? তোমরা এখানে প্যাস লাগাই ফেলো, 1 ক্যালোরি সমান 4.2 জুল নাকি 1 জুল সমান 4.2 ক্যালোরি। একটু ভালো করে খেয়াল রাখো আর কি এই জায়গাটা, যে ভাইয়া 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, 4.2 জুল। তাহলে আমরা খেয়াল রাখবো একক নিয়ে, ঠিক আছে? এসআই একক বলছে নাকি সিজিএস একক বলছে, এবং এসআই এবং সিজিএস এর একটা সম্পর্কটা কি। আর আমাদের বলে তাপমাত্রার একক নাম কেলভিন, এসআই একক এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আচ্ছা, এখানেও একটু কথাবার্তা আছে এসআই একক এবং ইয়ে নিয়ে, দেখো একটু ঝামেলা আছে। এসআই এককে হচ্ছে তোমার হচ্ছে কেলভিন, যেটা আমরা কমনলি জানি কি কেলভিন, কিন্তু সিজিএস পদ্ধতিতে নট কেলভিন, ঠিক আছে? ভালো করে মনে রাখো। তাহলে মনে রাখো সিজিএস পদ্ধতিতে হলো সেলসিয়াস। তো সেলসিয়াস যে বলি তাপমাত্রার একক, এটা হলে কি একক? সিজিএস পদ্ধতিতে। আর আরেকটা একক আছে, এটা এফপিএস পদ্ধতি বলে। তোমরা যারা ভৌত জগত পরিমাপ অধ্যায় পড়ছো তোমরা তারা জানো যে আমাদের এককের অনেকগুলো পদ্ধতি আছে, এসআই একক, সিজিএস একক, এফপিএস একক, ঠিক না? তো এফপিএস এককে এটা বলে ফারেনহাইট। কি বলে? ডিগ্রি ফারেনহাইট, বুঝছো? তাহলে আমরা যে আসলে সেলসিয়াস বলি, ফারেনহাইট বলি, এগুলো আসলে অন্য কি অন্য পদ্ধতিতে একক। তবে এসআই এককে কেলভিন মনে রাখবা। তোমরা যদি সিজিএস এককে বলে দেয় তুমি কিন্তু কেলভিন বললে হবে না, বুঝছো? আচ্ছা, তাহলে আশা করি আমরা আলোচনার শাখা, মাপন যন্ত্র, একক, এই কথাগুলো আমরা খেয়াল রাখতে পারবো। এটা আসলে কি? হ্যাঁ, তাপ হচ্ছে কারণ, তাপমাত্রা হচ্ছে ফলাফল। এটা আমি পরে লেখা উচিত ছিল। তাপ হচ্ছে, তাহলে এটা কনসেপ্টটা কি? হ্যাঁ, এটা কি আসলে কি? হ্যাঁ, তাপ আসলে কি? তাপ হচ্ছে কারণ। তাপ হচ্ছে কি? কারণ। আর তাপমাত্রা হচ্ছে ফলাফল। তাপের কারণে তাপমাত্রাটা আসলে আমরা হিসাব নিকাশ করতে পারি। তাপ একটা অনুভূতি, আর তাপমাত্রা হচ্ছে এমন একটা জিনিস যেটা তাপ কোন জায়গাতে যাবে নাকি না যাবে, প্রবাহিত হবে কিনা নির্ধারণ করে দেয়। এইগুলা বুঝি আমরা। তাহলে আশা করি তাপটা কি দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রাটা কি দ্বারা প্রকাশ করা হয়? প্রকাশ। এবার বলবো কি? প্রকাশ, ঠিক আছে? প্রকাশ। তুমি বলবা যে ভাই তাপমাত্রারে হিট, তাপ যেহেতু হিটে এইচ দ্বারা প্রকাশ করা হয় অথবা কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর আমার তাপমাত্রাটা প্রকাশ করা হয় হচ্ছে টি দ্বারা অথবা থিটা দ্বারা, বুঝছো? তাহলে আমরা প্রকাশ শিখলাম, একক শিখলাম। মাত্রা শিখতে পারো, মাত্রাও শিখে ফেলতে পারো। একক মাত্রা সব শিখে ফেলতে পারো। তাহলে মাত্রা 6 নম্বরে কি? মাত্রা শিখে ফেলতে পারো। তো আমাদের তাপ যেহেতু একটা শক্তির একক জুল না? আমরা তো শক্তির মাত্রা তো বাই করতে পারি। তো তুমি মনে রাখবা তাপের একক চিন্তা করবা না, তুমি চিন্তা করবা তাপ হলো একটা শক্তি, আমি শক্তির মাত্রা বাই করবো। শক্তির মাত্রা সবাই জানো,
শক্তির মাত্রা সবাই জানো যে ml স্কয়ার 3/2, সবাই জানো, ঠিক আছে না? 3/2। আর তাপমাত্রার মাত্রা হচ্ছে এভাবে লেখা হয়, তাপমাত্রার মাত্রাটা এভাবে লেখা হয়, ঠিক আছে? আশা করি তোমরা এই কথাগুলো খেয়াল রাখতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো, আলোচনার শাখা, মাপন যন্ত্রের নাম কি, এককের নাম কি, কি এটা কি প্রকাশ করে, কি প্রকাশ করে, ঠিক আছে? কি প্রকাশ করে, আর এটা প্রকাশ করবো কেমনে, এটা হচ্ছে জিনিসটা কি আসলে, হ্যাঁ? আর এটা প্রকাশ মানে হচ্ছে এটা আমি দেখাবো কিভাবে, শো করবো কিভাবে, আর মাত্রা কি, ঠিক আছে? এই কথাগুলো পড়তে পারলে এনাফ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে বললাম ভাই থার্মোমিটার, এই যে বললাম থার্মোমিটার, এই যে বললাম থার্মোমিটার, ঠিক আছে? এইভাবে করে ছক করে বইয়ের মধ্যে প্রথমে লাগাই দিবা, শেষ, তোমার কাজ শেষ। অ্যাডমিশন যত অ্যাডমিশন দিবা না কেন, ডেন্টাল দাও, এফএমসি দাও, জাস্ট একবার দেখা যাবে এটার দিকে, তাহলে দেখবে এখান থেকে শুরু হবে এমসিকিউ আসলে তুমি পারবা, ঠিক আছে? এই যে বললাম ভাই থার্মোমিটার, থার্মোমিটারে দুটো জিনিস থাকে, তাহলে কি বললাম? থার্মোমিটার, থার্মোমিটার, থার্মোমিটারে দুটো জিনিস থাকে। একটা হলো যে পদার্থ দিয়ে তৈরি, এটা যেমন আমরা যে নর্মালি থার্মোমিটার ইউজ করি, কি হয় বলতো? এখানে পারদ থাকে, পারদ। তো যে জিনিসটা মূলত যে জিনিসটার পরিবর্তন ঘটে, যে জিনিসের পরিবর্তন ঘটে তারা বলে উষ্ণতাভিত্তিক পদার্থ। তাপমাত্রার কারণে যার পরিবর্তন ঘটে তারা বলে উষ্ণতাভিত্তিক পদার্থ বা তাপমাত্রিক পদার্থ। তাহলে একটা হলো তাপমাত্রিক পদার্থ বা উষ্ণতাভিত্তিক পদার্থ, তাপমাত্রিক পদার্থ, ঠিক আছে? আর একটা হলো তাপমাত্রিক, তাহলে যেটা বললাম যে যার পরিবর্তন ঘটে তারা বলে তাপমাত্রিক পদার্থ, আর যেটা পরিবর্তন ঘটে, তার মনে করো আমার পরিবর্তন ঘটে, তাহলে এটা আমি তাপমাত্রিক পদার্থ। আর আমার কি পরিবর্তন ঘটে? বয়স, উচ্চতা, নাকি কি? এটা হচ্ছে তোমার তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে? এটা আমরা বুঝি, এই সংজ্ঞা পড়ে আমাদের এখন লাভ নেই। তো হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং তাপমাত্রিক ধর্মের ভিত্তিতে অনেকগুলো থার্মোমিটার আছে। তো বলছিলাম যে এটা আমি ক্লাসে আলাদা করে পড়াবো না, অনেকগুলো থার্মোমিটার প্রকারভেদ আছে। গ্যাস থার্মোমিটার, তারপর তোমার কন্টেন্ট গ্রুপে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ছকটা সাজায় নিবা, ছকটা সাজায় বইয়ের মধ্যে লিখে নিবা। গ্যাস থার্মোমিটার, পারদ থার্মোমিটার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাইরোমিটার, থার্মিস্টর, হ্যাঁ, বলছিলাম যে এর মধ্যে থার্মিস্টর এবং পাইরোমিটারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো মনে রাখো, পাইরো কথাটা অর্থই তাপমাত্রা, পাইরো অর্থ কি? তাপমাত্রা। যেমন তুমি পড়ছো না পাইরোফাইটা মানে কি? অগ্নিশৈবাল, ঠিক আছে না? পাইরোজেন যেটা জ্বর তৈরি করে, জ্বর মানে তাপমাত্রা না? তো পাইরো কথাটা তাপমাত্রা। এই তাপমাত্রা দিয়ে, পাইরোমিটার দিয়ে আমরা কি করতে পারি? 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা পরিমাপ করতে পারি, এবং এটা দিয়ে সূর্যের তাপমাত্রা কি করা যায়? মাপা যায়, সূর্যের তাপমাত্রা মাপা যায়, ঠিক আছে? এই কথাগুলো তুমি পড়বা একটু, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক পদার্থের উপর ভিত্তি করে বিভিন্ন রকম থার্মোমিটার আছে। এটা ছক কি করবা? ছক হচ্ছে তুমি কন্টেন্ট গ্রুপ অথবা গাইডলাইন গ্রুপে দিয়ে দিছি, ওখান থেকে তুমি নোট করে বইয়ের মধ্যে লাগাই দিবা, ঠিক আছে? তাহলে তোমার আমার ক্ষেত্রে প্রথম কথাবার্তা শেষ, যে ভাই তাপ ও তাপমাত্রার পার্থক্য এবং তাপমাত্রা থার্মোমিটার যে বিভিন্ন প্রকারভেদ। এই যে আপনি বললেন তাপমাত্রার মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, এই থার্মোমিটার কয় রকমের আছে বিস্তারিত ছক দিয়ে দিছি, এটা তুমি নোট করে নিবা। তাহলে আপাতত প্রথম দিকের কথা শেষ। তাহলে তোমরা বলো এতটুকু বুঝছো কিনা? না, সিজিএস এ সেলসিয়াস হবে, সিজিএস এ কেলভিন হবে না। আমি ক্যামেরাটা একটু সামনে আনবো নাকি? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে মুছে ফেললাম। হ্যাঁ, তোমরা সাথে সাথে রেসপন্স করলে আমি মুছে ফেলবো। স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট 1 2 3। তুমি হচ্ছে, তোমরা তো অনেকে সেকেন্ড টাইমার আসো এখানে, ঠিক না? অনেক সেকেন্ড টাইমার আসো, পাশাপাশি অনেক ফার্স্ট টাইমারও অনেক ভাইয়াদের ক্লাস করছো ঠিক একই টপিকে। তুমি একটু দেখবা যে গুছানো কার হয়, ঠিক আছে? গুছানো পড়ানো খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই বুঝে না যে ভাইয়া কেমনে গুছাইয়া পড়বো, গুছানো যে যায় এটা জানে না, বুঝছো? এজন্য তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা পড়া গুছাইয়া পড়ার, কারণ রিভিশনের সময় বুঝবা যে গুছানোর গুরুত্ব কতটুকু। আমরা তো শেষ পর্যন্ত দেখি, এজন্য বুঝতে পারি যে এটার ফলাফল কতটুকু ভুগতে হয়। এজন্য প্রত্যেকটা পড়া গুছিয়ে পড়ার চেষ্টা করবা, এটা হচ্ছে তোমার টার্গেট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথম দিকের কথাবার্তা বললাম, ভালো কথা। তো আমাদের এখন যেটা পড়তে হবে, এই যে তাপমাত্রা বললাম, তাপমাত্রার বিভিন্ন স্কেল আছে, এই স্কেল নিয়ে পড়তে হবে। তাহলে এখন টপিকের নাম কি? এখন টপিকের নাম হলো তাপমাত্রা স্কেল। তাপমাত্রা স্কেল, বায়োলজি হোক, জিকে হোক, ইংলিশ হোক, যে কোনো টপিক হোক না কেন গুছিয়ে পড়বা। সব টপিক গুছিয়ে পড়া যায়। যে বেশি গুছিয়ে পড়তে পারবে সে আগে থাকবে, সে বেশি চান্স পাওয়ার পথে আগে যাবে, ঠিক আছে? তার কষ্ট কম হবে রিভিশনের সময়, মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাপমাত্রার স্কেল আমাদের কাছে, দেখো এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তোমরা আসছো কিনা বলো, আমি ক্লিয়ার করি জিনিসটা।
আসছো কিনা বলো, কয়জন আছো? হ্যাঁ ক্লিয়ার, আশা করি সমস্যা নেই। হ্যাঁ আমরা কথা বলতে থাকি। দেখো তো, দেখো কি কি পার্থক্য করবো আমরা। নাম, অপর নাম, উদ্ভিদ স্থিরাঙ্ক বা স্টিম বিন্দু, বা যেটাকে বরফ গলনাঙ্ক বলতেছি আমরা। আর বয়লিং মানে কি পয়েন্ট, গলনাঙ্ক ইংরেজি কি, গলনাঙ্ক ইংরেজি হলো মেল্টিং পয়েন্ট। হ্যাঁ, আর নিম্ন স্থিরাঙ্ক যার নাম হলো বরফ বিন্দু। হ্যাঁ, যাকে বলতেছি আমরা পানির স্ফুটনাঙ্ক। হ্যাঁ, মৌলিক ব্যবধান নামে একটা কথা আছে। উদ্ভিদ স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক পার্থক্য করে মৌলিক ব্যবধান বলে। এবং আমরা এবার লেখা শুরু করি, দেখি কি কি আছে। হ্যাঁ, প্রথম সেলসিয়াস, প্রথম কি সেলসিয়াস স্কেল, ঠিক আছে না? সেলসিয়াস স্কেল আছে আমাদের। সেলসিয়াস স্কেলে আমাদের কথাবার্তাগুলো কি কি দেখো। অপর নাম কি শতে সেলসিয়াস স্কেল, আমি বাংলাতেই লিখি সেলসিয়াস স্কেল, যেটা আমরা সি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে না? তো শতে সেলসিয়াস স্কেল, শতে সর্বজনীন স্কেল, সর্বজনীন স্কেল বলা হয় বা সার্বজনীন। হ্যাঁ, শতে সর্বজনীন স্কেল। আমার কথা শুনতেছো কিনা বলো? হ্যাঁ সবাই আসো, ঠিক আছে, থাকলেই হবে। শতে সেলসিয়াস, শতে সর্বজনীন স্কেল। ভাই এটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? এটা একটা প্রশ্ন। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? আমি আসলে নিম্ন আগে লেখা উচিত ছিল, আমি ভুল লিখে ফেলছি। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100। আচ্ছা দেখো সমস্যা নেই, 100 ডিগ্রি সেলসিয়াস। আর নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বরফ, আমি কি প্যাচ লাগাই দিছি? দাঁড়াও দাঁড়াও, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার স্টিম বিন্দু। এই তুমি এটা বাদ দাও, তুমি নামটা মনে রাখো, তাহলেই হলো। এনে প্যাচ লাগাই দিছি। ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম বিন্দুতে কি হয়? স্টিম হয় বা বাষ্প হয়, তাহলে পানির বাষ্প বিন্দু এটা, ঠিক আছে? পানি বাষ্প হয়। আর বরফ বিন্দুতে বরফ গলে, বুঝছো? বরফের গলনাঙ্ক হয়েছে এটা। আর মৌলিক ব্যবধান হচ্ছে 100 থেকে 0 বিয়োগ দিলে 100, এটা হচ্ছে মৌলিক ব্যবধান। অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের পার্থক্য বলে কি? মৌলিক ব্যবধান। এই সেলসিয়াস স্কেলে পানির ত্রৈধ বিন্দুর মান কত? সেলসিয়াস স্কেলে পানির ত্রৈধ বিন্দুর মান হলো 0 ডিগ্রি সেলসিয়াস। কত? 0 ডিগ্রি সেলসিয়াস। স্পেশাল পয়েন্ট দরকার নাই, তাহলে এই একটা পড়া, ঠিক আছে? 2 নম্বরে আসো, কেলভিন স্কেল। কি? কেলভিন স্কেল, যেটা আমরা কে দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? কেলভিন স্কেলের অপর নাম কি? কেলভিন স্কেলের অপর নাম কি? কেলভিন স্কেলের অপর নাম হলো পরম স্কেল। কি বলে? পরম। তাহলে মনে রাখো, কেলভিন স্কেলের অপর নাম হলো পরম স্কেল। পরম। পরম আর চরম কিন্তু এক না, পেছ লাগিয়ে দিও না। পরম আর চরম এক না, দেখা যাচ্ছে একটু পরে, ঠিক আছে? আরেকটা হলো তোমার কি বলতো, আরেকটা আছে তোমার 3 নম্বরে ফারেনহাইট স্কেল। আরো দুইটা আছে, র্যাঙ্কিং রুমার, এগুলা বলে, এগুলা কোনো বই এই নাই, মোটামুটি কমন বইগুলোতে নাই, এটা বাদ দিতে পারো। ফারেনহাইট স্কেলের অপর নাম কি? ফারেনহাইট স্কেলের অপর নাম হলো, কয়েকটা অপর নাম আছে, খেয়াল রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। মূলত আমরা যে থার্মোমিটার ইউজ করি, এগুলো হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের অপর নামগুলো হচ্ছে ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার। এটা ডাক্তারি, কারণ আমরা সরাসরি এটা ব্যবহার করি, ডাক্তারি অথবা ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়, ঠিক আছে? এই একটা পড়া। অথবা এটার আরেকটা অপর নাম চরম থার্মোমিটার। নাম কি? চরম থার্মোমিটার। তাহলে পরম আর চরমের মধ্যে পেছ লাগাই দিও না, ঠিক আছে? আরেকটা হলো, এটার কথা মনে রাখবা যে এটা দিয়ে মানব দেহের জ্বর মাপি, এটা দিয়ে, বুঝছো? মানব দেহের জ্বর মাপতে পারে কি? এটা দিয়েই, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর আসো, উদ্ভিদ স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। আর নিম্ন কত? নিম্ন হচ্ছে 212, আর কত আরেকটা 32 ডিগ্রি ফারেনহাইট। এই দুটোর পার্থক্য যেটা, এটাই মৌলিক ব্যবধান। পার্থক্য হলো 180, ঠিক আছে? তাহলে সেলসিয়াস স্কেলে যেটা মৌলিক ব্যবধান যেটা 100, ফারেনহাইট স্কেলে সেটা হলো 180, ঠিক আছে? আর যদি বলি যে ফারেনহাইট না, তোর কি যে করতেছি, মাথা টাথা নষ্ট হয়ে গেছে নাকি আজকে? কেলভিন স্কেল লিখতেছি আমি, ফারেনহাইট নিয়ে লিখতেছি। দেখো 373 কেলভিন, আর এখানে কত? 273 কেলভিন। পার্থক্য কত? পার্থক্য হলো 100। তাহলে 373, 273 পার্থক্য দিলে কত? 100। তাহলে 100 হচ্ছে কি আমাদের মৌলিক ব্যবধানের মান। কেলভিন স্কেলে পানির ত্রৈধ বিন্দুর মান কত? এটা মাস্ট পড়া লাগবে। 273.16 কেলভিন। 273.16 কেলভিন। 16 এর জায়গায় অনেক সময় 273.15 থাকতে পারে, ঠিক আছে? তো যেটা থাকুক না, ওটাই আনসার হবে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, এত কেলভিন। স্পেশাল পয়েন্ট আছে কিনা? স্পেশাল পয়েন্ট নাই, ওকে। ক্যামেরা কি একটু সামনে আনলে ভালো হবে? দেখতেছি, দাঁড়াও।
ঠিক আছে। আচ্ছা, ফারেনহাইট স্কেলে সবচেয়ে বড় কত? 212 ডিগ্রি ফারেনহাইট। আর সর্বনিম্ন কত? 32 ডিগ্রি ফারেনহাইট। পার্থক্য কত? 180। বিয়োগ করলে কত পায়? 180। এটা হচ্ছে মৌলিক ব্যবধান। আর পানির চৌদ্দবিন্দুর মান কত আমার ফারেনহাইটে? 32 ডিগ্রি ফারেনহাইট, বুঝছো? 32 ডিগ্রি, এটা হচ্ছে কি আমার পানির চৌদ্দবিন্দুর মান। ঠিক আছে, তাহলে আমরা এই কথাগুলো খেয়াল রাখবো। আমরা সবাই সম্ভবত এটা জানি, একটু চেঞ্জ করে দিলেই আটকে যাবো ম্যাক্সিমাম, বুঝছো? এটা ভালো করে খেয়াল রাখবে, এটা সবাই জানি, এই দুটো সবাই খেয়াল রাখবা, বুঝছো? তো খেয়াল করে দেখো, এই যে নিম্ন স্থিরাঙ্কটা মোটামুটি এটাই হচ্ছে পানির চৌদ্দবিন্দুর সাথে মিলতেছে কিছুটা, দেখছো? এটা কিন্তু পানির চৌদ্দবিন্দুর সাথে মিলতেছে, খেয়াল রাখবা। হ্যাঁ, আচ্ছা, স্পেশাল কথা কি? স্পেশাল কথা হলো মানব দেহের জ্বর মাপা যায়, এটা তো স্পেশাল একটা কথা। মানব দেহের জ্বর এটা দিয়ে মাপি আমরা, মানব দেহের জ্বর, মানব দেহের জ্বর একটা কথা। 2 নম্বর হলো আমরা যখন মাপি নরমালি, আমরা যখন মাপি এটাতে হাইস্ট সর্বনিম্ন 95 থেকে হাইস্ট 110 পর্যন্ত পাই আমরা, ঠিক আছে? এখানে কত পাই? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আমরা মাইপা পাই, ঠিক আছে? তাহলে তুমি এই ছকটা করে ফেলবা। এই ছকটা করে ফেললে তোমার কি অনেকগুলো পড়া সহজ হয়ে গেল। তুমি ছকটা করে সুন্দর মতো বইয়ের মধ্যে লাগাই দিবা, তোমার কাজ হলো এটা, ঠিক আছে? অনেক বইরা কি তুমি দেরি করে ফেলছো। আমাদের কারেন্ট চলে যাওয়ার 1 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসছে, আমি গ্রুপে নোটিসে জানাই দিয়েছি। তাহলে বলো এই ছকটা করতে পারবা কিনা বলো? এটাই আমাদের স্পেশাল ছক। নাম, অপর নাম, ঊর্ধ্ব নিম্ন, মৌলিক ব্যবধান কত, পানির চৌদ্দবিন্দুর মান কত, স্পেশাল পয়েন্ট আছে কিনা, বুঝছো? তাহলে ঠিক আছে কিনা বলো? ঠিক আছে কিনা বলো? তাহলে হচ্ছে আমি এরপরে চলে যাই। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের শিখাই দিই, দেখো একটা কথা শিখাই দিই, মনে রাখবা সেলসিয়াস আছে, কেলভিন আছে, ফারেনহাইট আছে। হ্যাঁ, সেলসিয়াস এবং কেলভিন সমান হয় -40 ডিগ্রিতে, ঠিক আছে? তাহলে অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস যে কথা, -40 ডিগ্রি তোর আমি প্যাস লাগাই দিই কেন বারবার? আজকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমার? এই যে এবার ঠিক আছে। সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হয় কোথায়? 32 -40 ডিগ্রিতে, -40 ডিগ্রিতে সমান হয়, ঠিক আছে? তো মনে রাখবা সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হয় -40-এ। ফারেনহাইট আর কেলভিন সমান হয় 574.25 এই সংখ্যাটাতে, বুঝছো? তাহলে এই দুটো সংখ্যা ভালো করে খেয়াল রাখবা। দেখো আমি জাস্ট একটু কথার মধ্যে কিন্তু আমার 2টা এমসিকিউ শেষ, গুরুত্বপূর্ণ এমসিকিউ 2টা শেষ, ঠিক আছে? যে ভাই আমার সেলসিয়াস এবং ফারেনহাইট, এটা আমি কি বুঝাইলাম আবার বলতেছি। দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? -40-এ। -40 ডিগ্রি সেলসিয়াস যে কথা, -40 ডিগ্রি ফারেনহাইট একই কথা। আর ফারেনহাইট আর কেলভিন সমান হয় কততে? 574.25 এই সংখ্যাটাতে। অর্থাৎ 574.25 ফারেনহাইট যে কথা, কেলভিন একই কথা। এই একটা কথা, ঠিক আছে? আর একটা কথা হলো তুমি যখন এই ছকটা বানাবা পাশাপাশি তোমার এই জিনিসটা জানা লাগবে। 2 নাম্বার আরেকটা জিনিস জানা লাগবে, এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক জানা লাগবে। তো মনে রাখো C-5 C/5 সমান F-32/9, তোমরা 9-10 শিখছো। আর K-273 হচ্ছে 5, ঠিক আছে? এই হলো 3টা স্কেলের সম্পর্ক। প্রশ্ন এভাবে আসতে পারে, নিচের কোন সূত্রটি সঠিক নয়, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, এমনি প্রশ্ন আসতে পারে। এজন্য সূত্র খেয়াল রাখবা, যা সূত্রটা সঠিক নয় হয় এরকম দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, বুঝছো? অর্থাৎ তোমার C/5 এর জায়গায় C/9 দিয়ে দিব, 9 দিয়ে এসে অন্য কিছু একটা দিয়ে দিব, বুঝছো? কে মাইনাসের জায়গায় কে প্লাস দিয়ে দিল, তো সূত্রটা খেয়াল রাখতে হবে এমসিকিউর জন্য, সূত্রটা ঠিক আছে কিনা, বুঝছো কিনা? এবং এটা যে ম্যাথ ছোটখাটো ম্যাথ আসতে পারে, তোমরা পারো এগুলা, গুণ বিয়োগ যোগ করে নেবে, এগুলো হাতের ক্যালকুলেশন আর কিছুই না, বুঝছো? ছোটখাটো ম্যাথ আসতে পারে, ঠিক আছে? তাহলে বলো এই 3টা স্কেল নিয়ে বিস্তারিত বুঝছো কিনা? যে ভাইয়া স্কেলের স্পেশাল ছক, এটা কি আমাদের স্কেলের স্পেশাল ছক। স্কেলের স্পেশাল ছক, স্কেলগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা, স্কেলগুলোর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এই 3টা কথা জানা লাগবে। 1, 2, 3 পারবা কিনা বলো? পারবা কিনা বলো? তাহলে হচ্ছে আমি নেক্সট স্টেপে চলে যাই। ঠিকঠাক আছে কিনা বলো সবাই? ওকে, মুছে ফেললাম, তাহলে মুছে ফেললাম। স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিছি, মুছে ফেললাম। তোমরা মুছবে কেন? আমি মুছবো আজকে? পরে মাথা নষ্ট।
কত সুন্দর একটা ছক, মুছতেই কষ্ট লাগতেছে। আজকে খেলা হবে ছকের উপর দিয়া, বুঝছো? আচ্ছা, আমাদের তাপগতিবিদ্যার সূত্র নিয়ে কথাবার্তা বলতে হবে এখন। তাপমাত্রা, তাপ নিয়ে বিস্তারিত বাধ্যতা 14 গোষ্ঠী সব শেষ। চৌদ্দবিন্দুর মান দেওয়া আছে, চৌদ্দবিন্দুর মান মনে রাখার দিছি কি তোমাদেরকে, ভিডিও দিয়ে দিছি। তুমি জাস্ট চৌদ্দবিন্দু থেকে এটা খেয়াল রাখো যে ভাই চৌদ্দবিন্দুর মান গুলা এই যে একটু আগে ছকের মধ্যে দিলাম। আরেকটা হচ্ছে চাপ কত চাপে 4.58 মিলিমিটার এইচজি। তুমি বইয়ের থেকে বুঝা বাই করে রাখ দিবে এটারে, ঠিক আছে? এই মানটা মাস্ট করতে হবে যে ভাইয়া চৌদ্দবিন্দুর মানটা যে আমরা পাই, চৌদ্দবিন্দু আসলে কি, যে তাপমাত্রায় পানি, জলীয় বাষ্প এবং বরফ তিনটা অবস্থায়, পানির তিনটা অবস্থায়, তরল গ্যাস এবং কঠিন তিনটা অবস্থায় একই সাম্যাবস্থায় থাকতে পারে, তারা বলে কি, তারা বলে হচ্ছে চৌদ্দবিন্দু। এই চৌদ্দবিন্দুর মানটা কোন তাপমাত্রায়, তিনটা মান খেয়াল রাখবা, বিশেষ করে কেলভিনেরটা খেয়াল রাখতেই হবে। পাশাপাশি কোন চাপ 4.58 মিলিমিটার মার্কারি, এটা মাস্ট মনে রাখতেই হবে, ঠিক আছে? মাস্ট মনে রাখতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ। শেষ। তাহলে এটা নিয়ে আমাদের টেনশন বাদ দিলাম। এবার তাপগতিবিদ্যার সূত্র, আমরা তাদের তিনটা সূত্র আছে, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ঠিক আছে না? আমরা পুরো ব্যাপারটারে একটা ছকে নিয়ে আসবো আবারও, ঠিক আছে? তিনটা সূত্রের পুরো ব্যাপারটারে আমরা ছকে নিয়ে আসবো, একটা ছক দিয়ে যাতে আমাদের অনেক পড়া কাবার হয়ে যায়। কথা বুঝতেছো? আসো আবার বিসমিল্লাহ করে আরেকটা ছক করা শুরু করি। আজকে সব ছকের উপরে খেলা হবে, জানি। শূন্যতম সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, ঠিক না? আমরা সবাই জানি। তো কথা হচ্ছে ভাই, শূন্যতম সূত্রের প্রদান করছে কে? শূন্যতম সূত্র প্রদান করছে একটা ফাউল ব্যক্তি। কি ব্যক্তি? ফাউল ব্যক্তি, নাহলে আমাদের এত কিছু পড়া লাগতো না এখন, ঠিক না? একটা ফাউল ব্যক্তি, আসলে তার নাম ফাউলার। তার নাম কি? তার নাম হচ্ছে ফাউলার। কি ফাউলার? আর.এইচ. ফাউলার, বুঝছো? তো একটা ফাউল ব্যক্তি মনে রাখবা, মনে রাখবা একটা ফাউল ব্যক্তি, তাইলে আর প্যাচ লাগবে না। তো মনে রাখবা যে ফাউলার, ঠিক আছে? মূল বক্তব্য কি? তো মূল বা কিসের ধারণা পাই মূলত আমরা শূন্যতম সূত্র থেকে তাপমাত্রার ধারণা পাই, ঠিক আছে? সে ধারণা পাই তাপমাত্রা, এবং আমরা কিসের প্রয়োগ কি? থার্মোমিটার তৈরি করতে পারি, ঠিক আছে? থার্মোমিটার। তাহলে আমরা খুবই ইম্পর্টেন্ট কথা যে আমাদের শূন্যতম সূত্রের প্রয়োগ কোথায়? থার্মোমিটারে। আমাদের মূল বক্তব্যের ধারণা কিসের ধারণা পাই? তাপমাত্রার ধারণা পাই, ঠিক আছে? এই কথাটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। বিশেষ কথা আছে কিনা শূন্যতম সূত্রের? আসলে বিশেষ কথা বলতে কি বলবা? বিশেষ কথা কিছু বলার নাই। বলবা যে দুইটা বস্তু সমবস্থায় থাকলে, তিনটা বস্তু যদি নিয়ে কাজ করো, দুইটা বস্তু সমবস্থায় থাকলে তৃতীয় বস্তু সমবস্থা চলে আসে, এরকম কিছু কথাবার্তা বলা আছে। বিশেষ কথা আসলে আমার পক্ষ থেকে বলার নাই, তোমরা রিডিং দিবা তাহলে বুঝবো। এই দুইটা কথা, এই তিনটা কথা খেয়াল রাখতে বলে হবে। এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা। প্রথম সূত্রে প্রদান করছে কে? হ্যাঁ, এবার আছে মজার কথা। দেখো, প্রদান করছে জুল। প্রদান করছে কে? জুল, ঠিক আছে? কিন্তু সাধারণভাবে বর্ণনা করছেন ক্লসিয়াস। তাহলে এই জায়গাটা একটু ভালো সতর্ক থাকবা। জুল, কিন্তু সাধারণভাবে বর্ণনা করছে জুল, সরি কি বলি, ক্লসিয়াস। তাহলে যদি বলে সাধারণভাবে বর্ণনা করছে ক্লসিয়াস, ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল রাখো, প্রদান করছে কে, সাধারণভাবে বর্ণনা করছে কে। হ্যাঁ, এটা একটা কনফিউশনের জায়গা, অনেকে ভুল করে, ঠিক আছে? এটা সতর্ক থাকতে হবে আমাদেরকে। আচ্ছা, এই যে বললাম জুল, আমরা কি ধারণা পাই? অভ্যন্তরীণ শক্তির ধারণা পাই। আমরা কি ধারণা পাই? অভ্যন্তরীণ শক্তির ধারণা পাই, ঠিক আছে? এবং মনে রাখো, অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কেবলমাত্র ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। তাহলে ডিপেন্ডস কার উপর ডিপেন্ডস করে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এজন্য এস লাগাই দিছি। তোমাদের কাছে পড়াইছে না শাওন ভাই? তাহলে অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ডস করে কার উপরে? শুধুমাত্র তাপমাত্রার উপরে, ঠিক আছে? শুধুমাত্র কার উপরে? তাপমাত্রার উপরে। এবং এটারে বলে মেয়ারের প্রকল্প। কি বলে? এটা বলে মেয়ারের প্রকল্প। মেয়র না, মেয়ার মনে সম্ভবত আমরা একটু দেখবা। মেয়ারের প্রকল্প কি বলছে? কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। এটা ভালো করে খেয়াল রাখবা, খুবই গুরুত্বপূর্ণ কথা। মেয়ার্স প্রজেক্ট, বুঝছো? মেয়ারের প্রকল্প ভালো করে পড়বা যে অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অন ওয়ান এন্ড অনলি টেম্পারেচার, ঠিক আছে না? তাহলে প্রয়োগটা কোথায়?
আমাদের প্রয়োগটা কোথায়? তো মনে রাখো আমাদের প্রথম সূত্রে আসলে সরাসরি কোনো প্রয়োগ নাই, তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারো যে ভাই এটা হচ্ছে আমাদের কাজ ও তাপের মধ্যে সম্পর্ক তৈরি করছে। তাহলে কার কার মাঝে? তুমি বলবো যে ভাইয়া কাজ, এই যে আমরা সুন্দর একটা জিনিস এখন শিখবো, এই যে কাজ আর কি তাপ, এই যে ভালোবাসা দিয়ে দিচ্ছি তাদের মধ্যে, তার মধ্যে কি দিয়ে দিচ্ছি? ভালোবাসা। কাজ ও তাপের মধ্যে সম্পর্ক তৈরি করছে, ঠিক আছে? কাজ এবং হ্যাঁ আর.এইচ ফাউলার, হ্যাঁ আর.এইচ ফাউলার, ঠিক আছে, পুরো নাম হলো আর.এইচ ফাউলার। কাজ ও তাপের সম্পর্ক বাই করছে, এটা হলো তার একটা প্রয়োগ বলতে পারো। আর কি বলবা? ঠিক আছে না? আচ্ছা, কোনো বিশেষ কথা আছে কিনা? আছে ভাইয়া, যে এই যে সূত্র দিছে সে যে সূত্র দিছে, সূত্রটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে শক্তির নিত্যতা প্রকাশ করে। তাহলে কি প্রকাশ করে? শক্তির নিত্যতা প্রকাশ করে, ঠিক আছে? এবং মনে রাখবা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এই ধারণায় আমরা আসতে পারি যে জ্বালানি ব্যতীত কোনো শক্তি যন্ত্রই কাজ করতে পারে না। অর্থাৎ তুমি যদি কোনো যন্ত্র চালাতে চাও তুমি শক্তি দিতে হবে। অর্থাৎ এই বইয়ের মধ্যে ভেবে লেখা আছে, তোমরা এই লাইনটা পড়ো না, অনন্ত গতিযুক্ত যন্ত্র উদ্ভাবন সম্ভব না। অনন্ত গতি মানে কি? ইচ্ছা মতো গতি সম্ভব না। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে ভাই অনন্ত গতি সম্পন্ন, এটা আমি পড়ি আর কি, অনন্ত গতি সম্পন্ন কোন যন্ত্র উদ্ভাবন সম্ভব না। যন্ত্র উদ্ভাবন সম্ভব না, ক্রস দিয়ে দিলাম, ঠিক আছে? অনন্ত গতি সম্পন্ন যন্ত্র উদ্ভাবন সম্ভব না। এটা হচ্ছে আমাদের কিসের কাজ? আমাদের হচ্ছে কি কিসের ভূমিকা? আমরা বলতে পারি যে তাপগতির প্রথম বছর থেকে আমরা এই কথাটা বলতে পারি। তাহলে প্রধান করছে কে, বর্ণনা করছে কে, কি বক্তব্য পাই, কি প্রয়োগ করতে পারি, ঠিক আছে? এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাইলে আমাদের হচ্ছে কি অনেকটা পড়া গোছানো হয়ে গেল আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো ভাইয়া দ্বিতীয় সূত্রের প্রধান করছে কে। তো এখানে আসলে কয়েকটা বিজ্ঞানীর নাম তোমার বলতে হবে, আসলে একজনের নাম বলতে পারবে না, ঠিক আছে? মূলত এখানে ক্লসিয়াসের ভূমিকা বেশি হইলেও কিন্তু অনেকগুলো বিজ্ঞানী এখানে জড়িত ছিল। তোমরা কথা বুঝতেছো কিনা বলো, না কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তো আমরা ক্লসিয়াসের কথা আপাতত খেয়াল রাখি। তো ক্লসিয়াস চারজন বিজ্ঞানী এর সম্পর্কে সূত্র দিয়েছে, চারজন বিজ্ঞানী, ঠিক আছে? তো চারজন বিজ্ঞানীর চারটা বিবৃতি ছিল। চারজন বিজ্ঞানী কয়টা বিবৃতি? চারটা বিবৃতি ছিল। তো তোমার কথা হচ্ছে যে তুমি এই চারজন বিজ্ঞানীর চারটা বিবৃতি মনে রাখা দরকার নাই, মনে রাখতে পারবে না। তুমি কি করবে জানো? চারজন বিজ্ঞানী যে চারটা সংজ্ঞা দিছে, তোমার তো এটা মনে থাকতো না, ঠিক না? কথা হচ্ছে তুমি চারজন বিজ্ঞানী চারটা সংজ্ঞা থেকে এমন একটা ওয়ার্ড বাই করবা যে ওয়ার্ডটা দেখলেই তোমার ওই বিজ্ঞানীর নাম মনে ফুরে যাবে। অর্থাৎ তোমার এই পরীক্ষা প্রশ্ন এভাবে দিতে পারে যে একটা বিবৃতি দিয়া বলবে যে এই সূত্রটি কে দিয়েছেন, চারজন বিজ্ঞানী আছে এই জায়গায়। তো তুমি কি করবা? ওই বিবৃতির মধ্যে এমন একটা ওয়ার্ড, ইউনিক একটা ওয়ার্ড বাই করবা যে ওয়ার্ডটা শুধুমাত্র ওই বিবৃতির মধ্যে আছে। তো এরকম কয়েকটা কথা আমরা শিখতে পারি। যেমন তুমি বই থেকে মিলিয়ে দেখবা, তোমার আমি টেকনিকগুলো শিখাই। শূন্যতম সূত্র পড়ছি, প্রথম সূত্র পড়ছি, দ্বিতীয় সূত্র পড়তেছি, ওকে? তো তুমি দেখো আমি তোমার বুদ্ধি শিখাই। মূলত ক্লসিয়াস এন্ট্রপি নিয়ে কাজ করছে। তো চারজন বিজ্ঞানীর নাম দেখো, চারটা বুদ্ধি, 1 2 3 4, এখানে তোমার শিখাই দিই। দেখো তুমি বই থেকে পরে মিলিয়ে দেখবা ক্লসিয়াসের মধ্যে একটা শব্দ আছে যে শব্দটা অন্য কোনো সংজ্ঞার মধ্যে নাই। বাইরে কথাটা কোথায় আছে? ক্লসিয়াসের মধ্যে আছে। তুমি বলবা যে বাইরে ক্লসিয়াস, ঠিক আছে? বাইরে ক্লসিয়াস, বাইরে কি? ক্লসিয়াস, বাইরে ক্লসিয়াস। আচ্ছা, আমি বিজ্ঞানীগুলোর নাম একটু লিখি। ক্লসিয়াস একজন একটা সংজ্ঞা দিছে, তারপর তোমার হচ্ছে কেলভিন একটা সংজ্ঞা দিছে, কেলভিন, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে প্লাঙ্ক একটা সূত্র দিছে, প্লাঙ্কে একটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা কি দিছে? বিবৃতি দিছে, ঠিক আছে? এরপরে আছে তোমার হচ্ছে নাম হচ্ছে কি বলতে পারো, আরেকজনের নাম হলো, তাহলে ক্লসিয়াস, কেলভিন, প্লাঙ্ক, আর কার্নো, আরটা কি? কার্নো কি করছে? একটা দিছে। তাহলে এই কথাগুলো হচ্ছে চারজন বিজ্ঞানীর নাম। দেখো তুমি দেখবা যে ক্লসিয়াসের সংখ্যার মধ্যে বাইরে আছে, কি আছে? বাইরে। এই বাইরে কথাটা আর কোন সংখ্যার মধ্যে নাই।
ঠিক আছে। কেলভিন, কেলভিনের মধ্যে তুমি বলবা শীতল কেলভিন, শীতল কথাটা তুমি ইউনিক পাবা, ঠিক আছে। এই ইউনিক কথাটা অন্য কোনো সংজ্ঞার মধ্যে নাই। প্লাঙ্কের মধ্যে একটা কথা পাবা, প্লাঙ্কের ইঞ্জিন, তুমি কি বলবা প্লাঙ্কের ইঞ্জিন, একসাথে কয়েকবার পড়তে হবে এটা, ঠিক আছে। ইঞ্জিন কথাটা আর কোনো সংজ্ঞার মধ্যে নাই। কার্নোর মধ্যে বলবা যে কার্নোর যন্ত্র, কি বলবা কার্নোর যন্ত্র। তুমি দেখবা যে তুমি একভাবে পারবা বাইরে ক্লোসিয়াস, শীতল কেলভিন, প্লাঙ্কের ইঞ্জিন, কার্নোর যন্ত্র। তুমি দেখো যে বাইরে আর কোনো সংজ্ঞার মধ্যে নাই। তাহলে তুমি যদি এভাবে পড়ো তাহলে দেখা গেছে তোমার এভাবে যদি প্রশ্নটা করে যে একটা সংজ্ঞা, একটা বিবৃতি দিয়ে যদি জিজ্ঞাসা করে এটা কে দিয়েছেন, তখন তোমার পুরো সংজ্ঞা মনে রাখার দরকার নাই। তুমি জাস্ট এই ওয়ার্ডটা দিয়েই তুমি বলবো যে ভাই এটা হচ্ছে ওনার সংজ্ঞা। তুমি এটা কয়েকবার পড়তে হবে, তাহলে খেয়াল থাকবো শীতল কেলভিন, বাইরে ক্লোসিয়াস, এই কথাটা কয়েকবার পড়তে হবে। তো আমাদের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাই? এন্ট্রপির ধারণা পাই। কিসের ধারণা? এন্ট্রপির ধারণা পাই। দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাই? এন্ট্রপির ধারণা পাই। দ্বিতীয় সূত্রের প্রয়োগ কোথায়? আমরা তাপ ইঞ্জিন তৈরি করতে পারি, মনে রাখবা, তাপ ইঞ্জিন তৈরি করতে পারি, এবং আমরা রেফ্রিজারেটর তৈরি করতে পারি। রেফ্রিজারেটর, ঠিক আছে, রেফ্রিজারেটর তৈরি করতে পারি। তাহলে আমরা বুঝছি তো এখানে আমরা কি করতে চাইছি, আশা করি বুঝতে পারছি। আমরা দ্বিতীয় সূত্র থেকে এন্ট্রপির ধারণা পাই এবং প্রয়োগ করতে পারি কি, তাপ ইঞ্জিন তৈরি করতে পারি, রেফ্রিজারেটর তৈরি করতে পারি। বিশেষ কোনো কথা আছে কি না? তো এন্ট্রপি নিয়ে আসলে বিশেষ কথাগুলা, বুঝছো? এন্ট্রপি নিয়ে আসলে বিশেষ কথাগুলা যে ভাই এন্ট্রপির যে বিস্তারিত ব্যাখ্যা ট্যাখ্যা এটা আমরা সবার শেষে আলাদা করে পড়বো, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে বলো, এই যে তাপবিদ্যুতের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এই সবগুলা ব্যাপার তুমি একসাথে সাজাই ফেলতে পারবা কিনা? তুমি যদি আরো কোনো কথা পাও তুমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারো। এই যে স্পেশাল পয়েন্টের মধ্যে লিখে দিছি, তুমি যদি আরো কোনো কথা পাও এখানে লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। প্রথম সূত্র থেকে তোমার আমি আরেকটু বলতে পারি। দেখো, এই যে বলছে জুল, না জুল কি করছে জানো? জুল বলছে তোমার হচ্ছে যে পরিমাণ কিউ দিবা এই পরিমাণ কাজ হবে। ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, কি বলছে? তুমি আরেকটু অ্যাড করে দিতে পারো, ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, ঠিক আছে, যেখানে ডাব্লিউ সমানুপাতিক কিউ, তুমি এর সাথে অ্যাড করে নাও এটা, ঠিক আছে। আর ক্লোসিয়াস কি বলছে, এই যে বর্ণনা দিছে কিভাবে, বলছে যে তুমি যদি কিউ পরিমাণ কাজ করো, হ্যাঁ, এটা কাজ যদি করো, কি পরিমাণ তাপ দাও, তাহলে তোমার কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি কাজে লাগবে, কিছু পরিমাণ ডিডব্লিউ, মানে কাজ সরাসরি কাজ লাগবে। তাহলে ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, অনেকবার প্রশ্ন তোমরা এই সূত্রটা, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আর জুল কি বলছে? ডাব্লিউ সমানুপাতিক জে কিউ, যেখানে জে আসলে জে এর পরিচয় আমরা শিখবো, জে এর পরিচয় শিখবো। জে হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের তুল্যাঙ্ক বলে, হ্যাঁ, যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয় এটাকে, বুঝছো? তাহলে আমরা একসাথে আমরা একটা চেষ্টা করতেছি যাতে ছকের মধ্যে সব চলে আসে, ঠিক আছে। আমরা এক ক্যালোরি সমান কি জানি বলো? আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। আর আমরা 1 জুল সমান জানি হচ্ছে 10⁻7 আর্ক, 10⁻7 আর্ক। তাহলে আমরা বলতে পারি 4.2 × 10⁻7 আর্ক, বুঝছো? এটা হচ্ছে বিভিন্ন এককের রূপান্তর। 1 জুল সমান যদি 10⁻7 আর্ক হয়, তাহলে 4.2 জুল সমান কত হইব? 4.2 × 10⁻7 আর্ক, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই কথাগুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যে এর একটু দেখে নিও বই থেকে, তাহলেই হবে। তাহলে বলো, এতটুকু বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা বলো? তাহলে বলো যে এই ছকটা তোমরা পূরণ করতে পারবে কিনা, ছক নিয়ে বুঝছো কিনা কাহিনী, ছকের পুরো ব্যাপারটা বুঝছো কিনা বলো? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা ছোট্ট একটা ছক করে বইয়ের মধ্যে লাগাই দিবা এটা, ঠিক আছে। খাতার মধ্যে রাখার দরকার নাই, বইয়ের মধ্যে লাগাই দিবা। শেষ, মুছে ফেললাম। তাহলে তোমার রিভিশনের সময় দেখবা যে কতটা সহজে তোমার রিভিশন হচ্ছে, ঠিক আছে। মুছে ফেললাম। তাহলে 1 2 3। দেখো, একটা জিনিস পড়ি আমরা, তাপগতীয় সিস্টেম কয়টা? তাপগতীয় স্থানাঙ্ক কয়টা? তাপগতীয় তোমার কি বলে এটাকে, সিস্টেম কয়টা? সিস্টেম, ঠিক আছে। স্থানাঙ্ক 3টা, স্থানাঙ্ক 3টা, আর সিস্টেমে কয়টা? 3টা, ঠিক আছে। তো স্থানাঙ্ক মানে যেগুলো দিয়ে আমরা তাপমাত্রা নিয়ে কাজ করি আর কি, হ্যাঁ, মূলত তাপমাত্রার রাশির মধ্যে যেগুলো কাজ করি, পিভিটি, চাপ, আয়তন, তাপমাত্রা, এই 3টা টপিক।
পিবিটি, ঠিক আছে? চাপ, আয়তন, তাপমাত্রা, এগুলো হচ্ছে আমাদের তাপগতীয় স্থানাঙ্ক। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি তাপগতীয় স্থানাঙ্ক নয়? সিস্টেম কটা? 3টা সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। এখানে একটা কাহিনী আছে, তোমরা অনেকেই ভুল করো এই জায়গাটার মধ্যে। দেখো এই জায়গার মধ্যে সতর্ক থাকবা, 3টা সিস্টেম আছে, ওপেন সিস্টেম, বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেম, ইংরেজি জানি না, ঠিক আছে? দেখো 3টা সিস্টেম আছে এখানে। তাহলে সিস্টেম নেম, সিস্টেম একটা কি উন্মুক্ত, ধরে ধরে সব পড়াবো, টেনশনের কারণ নাই। উন্মুক্ত। 2 নম্বর হচ্ছে বদ্ধ বা ক্লোজড। 3 নম্বর হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন সিস্টেম, ঠিক আছে? 3টা সিস্টেম আছে এখানে আমাদের। তো দেখো ঘটনা হলো 2টা জিনিস নিয়ে। ঘটনা কি? ভর ও শক্তি নিয়ে, ঠিক আছে? ভর আর একটা হলো শক্তি বিনিময় করতে পারে কিনা, ঠিক আছে? সিস্টেম হলো মনে রাখবা যে আমরা যে এখানে কাজ করি, এটা বাইরের জিনিসটা বলে সিস্টেম, ঠিক আছে? এটা হলো মেইন কথা, এটা হলো মেইন কথা। এক্সাম্পল, এই কথাগুলো পূরণ করতে পারলে আমাদের সিস্টেম নিয়ে কথাবার্তাগুলো পেজ লাগবে না। এখানে একটা বড় পেজ আছে, আমি তোরা বলতেছি। দেখো তো মনে রাখবা, ভর এবং শক্তি আমরা কিন্তু জানি যে E = mc স্কয়ার, জানি কিনা? যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে ভর আর শক্তির মধ্যে কিন্তু একটা বিনিময় ব্যাপার আছে, আইনস্টাইন সেটা দেখাইছে, ঠিক না? তো মনে রাখবা, উন্মুক্ত সিস্টেমে ভর এবং শক্তি 2টা বিনিময় করে। তাহলে ওকে, বিনিময় করে, যেটা হচ্ছে আমাদের পরিবাহী পদার্থের উদাহরণ। এটা কিসের উদাহরণ? পরিবাহী পদার্থের মধ্যে কি করে? পরিবাহী পদার্থের মধ্যে ভর এবং শক্তি বিনিময় করে, ঠিক আছে? শক্তি বিনিময় করে, ভর এবং শক্তি উভয় বিনিময় করে। আচ্ছা, তাহলে এখানে উন্মুক্ত নিয়ে আমাদের সমস্যা। উন্মুক্ত মানে তো ভালো, খোলামেলা, মানে অল ওকে, ঠিক আছে? তো অল ওকে। বদ্ধর মধ্যে শুধুমাত্র শক্তি বিনিময় করে, ঠিক আছে? তাহলে এটার মধ্যে শুধুমাত্র শক্তি বিনিময় করে, ভর বিনিময় করে না। বিচ্ছিন্নের মধ্যে কোনোটা বিনিময় করে না, ঠিক আছে? দেখো পেজ লাগবে হচ্ছে 2 আর 3 নিয়ে, আমি তোমার বলতেছি। 1 নাম্বারটা কোনো পেজ লাগবে না, উন্মুক্ত মানে অল ওকে, ঠিক আছে? পেজ লাগবে বদ্ধ আর বিচ্ছিন্ন নিয়ে। তোমার বদ্ধ শূন্য মনে হইব, তোমার যদি প্রশ্ন করে ভাই ভর ও শক্তি উভয় বিনিময় করে না কোন জায়গা, তোমার মনে হবে এটা বদ্ধ জায়গার মধ্যে তো ভর ও শক্তি বিনিময় করতো না, তোমার এটা মনে হইব। তাহলে কিন্তু না, ভর ও শক্তি উভয় বিনিময় করে না, এটা হচ্ছে বিচ্ছিন্ন, বুঝছো? আমি কিন্তু বারবার বলতেছি এটা ভুল লাগবো, পরীক্ষায় পেজ লাগবো যদি আসে আর কি জায়গা থেকে। তাহলে মনে করো, ভালো করে খেয়াল রাখো, ভর ও শক্তি, মাস এবং এনার্জি দুইটাই এক্সচেঞ্জ বা বিনিময় করে না কোন জায়গায়? বিচ্ছিন্নতা, নট বদ্ধতে। তাহলে এটা একটা খেয়াল রাখলাম যে ভাইয়া বদ্ধ না, বিচ্ছিন্নের মধ্যে দুটা করে না, এটা একটা কথা। 2 নম্বর কথা হলো ভাইয়া এই যে বলেন বদ্ধর মধ্যে তো একটা করে একটা করে না, কোনটা করে কোনটা করে না, এটা কেমনে মনে রাখবো, ঠিক আছে? এটা একটা সমস্যা, ঠিক আছে? তো ভর করে না, শক্তি করে, ঠিক আছে? ভর করে না, শক্তি করে। তো এটা একটু খেয়াল রাখো, ভর করে না কি করে? তো চিন্তা করো যে এর মধ্যে ব তো আছেই, আর একটা বর মধ্যে অলোকে দেওয়ার দরকার নেই। দেখো বতে ভর করবে না, ঠিক আছে? মনে রাখবে বদ্ধর মধ্যে ভর করবে না, শক্তি করবে। বদ্ধর মধ্যে ভর থাকবে না, শক্তি থাকবে, ঠিক আছে? তাহলে একটু সতর্ক করে পড়লেই এই জায়গাটা বেলা লাগতেছে না। উন্মুক্তর মধ্যে অলোকে, বদ্ধর মধ্যে ভর করবে না, শক্তি করবে শুধু বিনিময়, আর বিচ্ছিন্নের মধ্যে কোনটাই করবে না, ঠিক আছে? একটু সতর্ক হয়ে পড়লেই, একটু সাজায় গুছায় পড়লেই দেখবে এই জায়গার মধ্যে পেছ লাগতেছে না, ঠিক আছে? তুমি এই ছোট্ট একটা ছক করে ওই যে তাপগতীয় সিস্টেম টপিক লেখা আছে, দেখবো সিস্টেমের মধ্যে লাগাই রাখবো বইয়ের মধ্যে, তাহলে আর তোমার কখনো পেছ লাগবে না। এই যে বললাম যে ভাই কোন জায়গায় যে ভর শক্তি কোনটাই বিনিময় করে না, এটা আসলে কোনটা? এটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। এটা কি? কুপরিবাহী পদার্থের উদাহরণ, ঠিক আছে? তো এগুলো এইভাবে যে পড়তেছো, তোমার কিন্তু ভার্সিটি ছোটখাটো বইয়ের সব করা কিন্তু পড়া হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে বুঝছো কিনা বলো, এই কথাগুলো বুঝছো কিনা বলো? কোনো সমস্যা আছে কিনা, এতটুকু বুঝছো কিনা বলো? তাইলে আমরা হচ্ছে সমুষ্ণ, ঊর্ধ্বতাপীয় এই পুরো ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো। সবাই জানাও। সাউন্ড ভিডিও তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? কোনো সমস্যা নাই আশা করতেছি। তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকলাম আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা মুছে ফেললাম, ঠিক আছে? কেউ স্ক্রিনশট নিতে পারো, কেউ লিখে ফেলতে পারো, ঠিক আছে? মুছে ফেললাম। এবার আসো যে টপিকটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাপগতীয় প্রক্রিয়া। আমরা কি নিয়ে কথা বলতেছি? দেখো, তাপগতীয় স্থানাঙ্ক 3টি, তাপগতীয় সিস্টেম 3টি, তাপগতীয় প্রক্রিয়া 4টি, ঠিক আছে? এই ছোট ছোট কথাগুলো পরীক্ষা আসতে পারে। তাহলে এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ছক বানাবো, এটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া
তাপগতীয় প্রক্রিয়াটা পড়ে ফেলতে পারলে আমাদের হচ্ছে অনেকটাই ইয়া হয়ে যাবে, কি বলে এটাকে, আমরা প্রথম সূত্র কভার করে ফেলতে পারবো আর কি, দ্বিতীয় সূত্রের মধ্যে কাছাকাছি চলে যেতে পারবো। ঠিক আছে, তবে প্রচুর, কোনো জায়গায় শর্টকাট নাই। আচ্ছা, নাম আমাদের সমুষ্ণ প্রক্রিয়া, নাম কি? সমুষ্ণ প্রক্রিয়া, যার ইংরেজি কি বলতো? সমউষ্ণ মানে কি? উষ্ণতা সমান, তাপমাত্রা সমান। ঠিক আছে, সমউষ্ণ প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, নাম কি? রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। 3 নম্বরে কি বলতো? 3 নম্বর হচ্ছে সমচাপ প্রক্রিয়া, আর হলো সমায়তন। তুমি নোট করলে দেখবে যে 4-5 পেজ হয়েছে সমায়তন, সমায়তন লেখা দেখবে, সমায়তন। ঠিক আছে, এই হলো আমাদের 3টা প্রক্রিয়া, 4টা প্রক্রিয়া। ঠিক আছে, 4টা প্রক্রিয়া নিয়ে কথাবার্তা বলবো আমরা। আচ্ছা, সমউষ্ণ প্রক্রিয়া কি? স্থির। সমউষ্ণ মানে কি? উষ্ণতা সমান, মানে তাপমাত্রা সমান। তাহলে এখানে কি স্থির? তাপমাত্রা স্থির। ঠিক আছে, তাপমাত্রা স্থির। তাপমাত্রা যদি স্থির হয়, আমরা বলছিলাম কি না, অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তার মানে তাপমাত্রা স্থির মানে তাপমাত্রা নড়াচড়া করতেছে না। তাপমাত্রা নড়াচড়া না করলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হইব? 0। তো তাপমাত্রা বাড়তেছে না মানে অভ্যন্তরীণ শক্তি বাড়বে না। অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে না মানে কি? যে কোনো অবস্থায় যদি তাদের পার্থক্য, অভ্যন্তরীণ শক্তির পার্থক্য বাই করি, এটা 0 হবে। কারণ তাপমাত্রা বাড়তেছে না কমতেছে না মানে অভ্যন্তরীণ শক্তিও পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না মানে কি? 0 না? অর্থাৎ 1 থেকে 2 হচ্ছে না, 2 থেকে 3 হচ্ছে না, তার মানে তাদের পরিবর্তন কত? 0। তাহলে তাপমাত্রা স্থির থাকার কারণে অভ্যন্তরীণ শক্তি 0 হয়, DU 0 হয়। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি 0। তাহলে এই জায়গায় তাপমাত্রা 0, DT 0 হওয়ার কারণে DU 0 হয়ে গেছে। তো এই জায়গায় প্রথম সূত্রটা কি হয়? তো আমরা জানি প্রথম সূত্রটা হচ্ছে এরকম, DQ = DU + DW। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, ঠিক না? এবং একটু মনে রাখো, এখান থেকে আরেকটা সূত্র আছে, এই DU সমান কত? তো DU সমান চলে আসছে PdB। হ্যাঁ, PdB দরকার নাই, জাস্ট লেখা রাখো PdB, মানে চাপ গুণ আয়তন সমান কাজ। মানে মেন কথাটা কি? কাজ সমান হলো, এখানে মেন কথাটা হলো কাজ সমান বা কৃত কাজ সমান হলো চাপ গুণ আয়তন। চাপ গুণ আয়তন, এটা তোমরা অনেকবার দেখছো হয়তো, আমি বিস্তারিত কিছুই ব্যাখ্যা বলবো না। ঠিক আছে, W = PB, W = PB, চাপ গুণ আয়তন। আসলে হিসাব করলে কি চলে আসে? আমাদের চলে আসে, বুঝছো, কাজ চলে আসে। বাদ দাও, এত কিছু দরকার নেই। এই জায়গায় দেখো সূত্রটা খেয়াল করো, তাপমাত্রা 0 হওয়ার কারণে DU 0। DU 0 হইলে কি বলতো? সূত্রটা কি চলে আসে? সূত্রটা চলে আসে DQ = DW। এই পাটা তো 0, এটা 0 না? এটা যদি 0 হয়ে যায়, DQ = DW। অর্থাৎ আমরা বলতে পারি, এখানে একটা কথাই আমরা এমনি বলতে পারি যে ভাইয়া যতটুকু তাপ দিবা, DQ যতটুকু, অতটুকু পুরোটা কাজে লেগে যাবে। তাহলে আমরা যদি বলি কোন প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়, তোমার আনসার হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, এটা কিন্তু এটাই মিনিং করতেছে যে কোন প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়, এটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় কাজের মান কত? এই প্রক্রিয়ায় কাজের পরিমাণ কত? আমরা সূত্র জানি, সবাই সূত্র জানি, পুরোটা আমরা অনেক ম্যাথ করছি, ঠিক না? অনেক ম্যাথ করছি। W = nRT ln V2/B1 অথবা P1/P2, যেটা বলো না কেন, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে না? এই প্রক্রিয়া কৃত কাজের সূত্র আমরা সবাই জানি। এই প্রক্রিয়ায় সূত্র, হ্যাঁ, কৃত কাজ কি বললাম ধরো, হ্যাঁ ঠিক আছে। তো এই জায়গায় সূত্রটা কি? PV = K, ঠিক না? তোমরা তো আদর্শ গ্যাস পড়ছো, অবশ্যই শাওন ভাই হয়তো তোমাদেরকে ইয়াগুলা নিয়ে কথা বলছে, অবশ্যই যে তোমাদের গ্রাফ গুলা নিয়ে। হ্যাঁ, এর গ্রাফ কিরকম হবে? এটা কিন্তু মূলত বয়লের সূত্র। বয়লের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির থাকে। তাহলে বয়লের সূত্র কিন্তু এক প্রকার সমউষ্ণ প্রক্রিয়ায় সংঘটিত হয় বলা যায়। তো তোমরা আসলে গ্রাফ নিয়ে আশা করি তোমাদেরকে শাওন ভাইয়া আদর্শ গ্যাস তো কে পড়াইছে? আদর্শ গ্যাস পড়ানো হয়েছে, অন্যান্য পড়ানো হয়েছে। তো তোমাদের পরিবেশ দূষণের কিছুটা বলছে হয়তো বা লেখচিত্র নিয়ে। তারপরেও তোমাদেরকে আদর্শ গ্যাস ও গ্যাসের যে গতিতত্ত্ব যে চ্যাপ্টারটা আছে না, ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার, ওখানে গ্রাফ নিয়ে বিস্তারিত বলা হবে। গ্রাফ নিয়ে টেনশনের কোনো কারণ নাই। লেখচিত্র কিরকম হবে, লেখচিত্রের আকৃতি কিরকম হবে, এটা নিয়ে ওই সময় বলা হবে। তো লেখচিত্র নিয়ে টেনশন করো না, এটা কার সূত্র? বয়েলের সূত্র। ঠিক আছে, এক্সাম্পল কি? তো সমউষ্ণ প্রক্রিয়া তেমন এক্সাম্পল দরকার নাই বা তেমন গুরুত্বপূর্ণ কথাবার্তা নাই। এটা বাদ দাও। তাহলে সমউষ্ণ নিয়ে বিস্তারিত পড়ে ফেলছি আমরা। ঠিক আছে, সমউষ্ণ নিয়ে বিস্তারিত পড়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, রুদ্ধতাপীয়। দেখো, রুদ্ধতাপীয় কথাটা মানে কি?
এডিবায়োটিক প্রসেস আর কি, ইংরেজিতে এডিবায়োটিক প্রসেস। তো তাপকে রুদ্ধ করে ফেললাম, মানে কি তাপকে বেরোতে দিব না, যাইতে দিব না, আটকে রাখবো, বুঝছো? তাপকে রুদ্ধ করে ফেললাম, এই জন্য বলো রুদ্ধতাপীয়। আর উপরেরটা কি বলছি, সমউষ্ণ, মানে হচ্ছে উষ্ণতা সমান তাপমাত্রা সমান। তাপমাত্রার একটা অপর নাম উষ্ণতা। তাপমাত্রা সমান হইলে, তাপমাত্রা যদি সেম থাকে এই জায়গা, তাপমাত্রা যদি স্থির থাকে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন না হইলে, অভ্যন্তরীণ পরিবর্তন না যদি হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান শূন্য হবে, ঠিক না? শূন্য যদি হয় তো ছোটটা কি হবে, ছোট হলে কি হবে না হবে, বিস্তারিত সব বলছি, ঠিক আছে? এইভাবে তুমি হুবহু কোনো জায়গায় পাবা না, শিওর, ঠিক আছে? এটা মোটামুটি আমার নিজের স্টাইলে মনের মতো করে সাজানো, ঠিক আছে? আচ্ছা, তুমি দেখবা যে কোনো কোচিং এর বই কাটো, দেখবা যে পাবা না, ঠিক আছে? আচ্ছা, হুবহু পাবা না আর কি। তো স্থির, এই স্থির কি তাপমাত্রা, এটা তাপ স্থির, কারণ তাপের মান রুদ্ধ করে ফেলছি আমরা। তাপ স্থির, তাপ স্থির মানে কি, এখানে হচ্ছে, এখানে কি তাপমাত্রা স্থির। আচ্ছা, তাপ স্থির বলতে পারো, হ্যাঁ তাপ স্থির বললে সরবে, আর কোনো কথা বলার দরকার নাই। তাইলে এই জায়গায় কি ডি কিউ শূন্য, ডি মানে হচ্ছে পরিবর্তন বোঝাবে, ঠিক আছে? মনে রাখবো সবসময়। এই জায়গায় কি ডি টি শূন্য, ডিউ শূন্য। আর তাপমাত্রা স্থির মানে তাপ স্থির। তাপ স্থির হলে কি হবে দেখো, তাপ স্থির মানে কি ডি কিউ শূন্য না, ডি কিউ মানে কি তাপের পরিবর্তন, ডি কিউ মানে কি তাপের পরিবর্তন। তাপ স্থির মানে তাপের পরিবর্তন তো শূন্য হবে, মানে তোমার বাড়তেছে না, মানে কি পরিবর্তনটা শূন্য। এখনো মনে করো এক, একটু বড় মনে করো এক, তাহলে পার্থক্য কত, শূন্য, বুঝছো? তো ডি কিউ শূন্য হলে সূত্রটা কি হয় দেখো তো, সূত্রটা হয় ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু শূন্য হয়ে যায়। তাহলে সূত্রটা কি চলে আসে বলতো, আমরা বলতে পারি ডিইউ, বা বলতে পারি এরকম ডিডব্লিউ সমান হচ্ছে মাইনাস ডিইউ, ঠিক আছে? এটা আমাদের সূত্র চলে আসে, ঠিক আছে? আচ্ছা, ওকে, প্রথম সূত্র আমরা প্রথম সূত্র বাইক করে ফেলছি তোরু। প্রথম সূত্র এখানে না লিখে এখানে লেখা উচিত যে আমাদের যদি কি চলে আসে, আমাদের ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু শূন্য চলে আসে। তাহলে সুতরাং আমরা বলতে পারি ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ, এটা হলো প্রথম সূত্র চলে আসে, ঠিক আছে? যদি বলে কৃতকাজ কত, যদি বলে কৃতকাজ কত, আমাদের কৃতকাজ কত, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র আমরা জানতাম, অনেকবার পড়ছি, যদিও আমাদের এখন দরকার নাই আর কি। এনআর বাই গামা মাইনাস ওয়ান, এনআর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান মাইনাস টি টু, ইন্টু কত, টি ওয়ান মাইনাস টি টু। পড়ছিলাম না আমরা, পড়ছিলাম। আচ্ছা, এক্ষেত্রে সূত্রটা কি, সূত্র হলো তিনটা সূত্র আছে, প্রশ্নে ভেবে আসতে পারে নিচের কোন সূত্রটি সঠিক নয়, এজন্য সূত্রটি মুখস্থ রাখতে হবে, বুঝছো? তিনটা সূত্র ছিল আমাদের, মনে আছে কিনা দেখো। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, এটা একটা সূত্র ছিল। এরপর সূত্র ছিল কি, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কে। তো এইভাবে তুমি মনে রাখতে পারো, টেকনিক একটা আছে, টেকনিক আছে। তুমি বলবা যে টিভি দেখতে গিয়ে দর্শক একজন কম, কি বলবা দেখো, আবার খেয়াল করো, মনোযোগ দাও। টিভি দেখতে গিয়ে দর্শক একজন কম, তাহলে কি হবে, টিভির উপরে গামা মাইনাস ওয়ান হবে, ঠিক আছে? আর একটা সূত্র আছে পিটি টু দি পাওয়ার, এটা দুইভাবে লেখা যায় আসলে, বুঝছো? পিটি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা, অথবা লেখা হয় গামা বাই ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু কে, বুঝছো? অথবা এটা আরেকভাবে লেখা যায়, স্টুডেন্ট আরেকভাবে লেখা যায় যে ভাইয়া টিপি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা সমান কে। তুমি বই থেকে দেখে মিলে আরেকবার, ঠিক আছে? তো এই হলো কথাবার্তা, বুঝছো? সূত্রগুলা কি একসাথে গুছাই ফেলতেছি আমরা, পুরো ব্যাপারটাকে গুছাই ফেলতেছি। একাডেমিক ক্ষেত্রে এই কাজগুলো মানে খুবই গুছানো তোমার ভূমিকা রাখবে। এক্সাম্পল ভাইয়া, এক্সাম্পল কি, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে আরো কিছু কথা আছে, আমি বলবো। এক্সাম্পল কি, দুইটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো, যদি বলে চলন্ত গাড়ির টায়ারের ভিতর কোন প্রক্রিয়া চলে, সরি আস্তে, হ্যাঁ তার দুইটা কথা আমি বাই করি, দুইটা কনফিউশন আছে তোমাদের। একটা চলন্ত গাড়ির ভিতরে হঠাৎ টায়ার ফেটে যাওয়া, দেখো উদাহরণগুলো কি কি খেয়াল করো। হঠাৎ টায়ার ফেটে যাওয়া, হঠাৎ যদি কোনো ঘটনা ঘটে তাহলে মনে রাখবো যে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হঠাৎ টায়ার ফেটে যাওয়া, হঠাৎ টায়ার ফেটে যাওয়া, এটা হচ্ছে আমার কিসের উদাহরণ, আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উদাহরণ। এরপরে যদি বলে পাত্রে আবদ্ধ গ্যাস, না সরি আর লাগবে না, বাদ দাও, বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন, এটা হবে আরেকটা উদাহরণ। কি হবে, বায়ুর মধ্য দিয়ে কেউ একজন আমার সুন্দর করে নোটগুলা করে ছকগুলো আমার কেমিস্ট্রি দিয়ে ছবি দিলে পাঠাইও, বুঝছো? এগুলো আমি পরবর্তী নেক্সট কাজে লাগাবো, অনেক সুন্দর করে গুছিয়ে দিতেছি। তো বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই দুটো উদাহরণ খেয়াল রাখবো যে আমাদের ভাইয়া হঠাৎ টায়ার ফেটে গেলে কি বলবো, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং বায়ুর মধ্যে দিয়ে যে গ্যাস সঞ্চালন হয় বা বায়ুর মধ্যে যে শব্দ সঞ্চালন হয়, এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উদাহরণ, ঠিক আছে? আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উদাহরণ পড়ে ফেলছি। এই জায়গায় তাপমাত্রা সেম থাকে, এই জায়গায় কিউ সেম থাকে, ঠিক না?
ওকে, তাহলে রুদ্রতাপীয় কি শেষ। এখানে আমার আরেকটু কথা আছে, এখানে একটু গবেষণা করার আছে আমার, বুঝছো, একটু কথাবার্তা বলার আছে। কথাবার্তাগুলো কি কি একটু বোঝার ব্যাপার এখানে। হ্যাঁ, বুঝে মনে রাখতে পারো, না বুঝে মনে রাখতে পারো। ধরো আমি কথাগুলো একটু বাই করি, দুটো গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে পড়তে হয়। যে ভাইয়া দাঁড়াও, আমি একটু কথাগুলো বাই করি, তোমাদের ইয়ের মধ্যে আছে, তোমাদের বইগুলো আছে, আমাদের সামনে বই নাই, আমি একটু বইটা একটু বাই করি। তোমাদের মাঝখানে, বইয়ের মাঝখানে লেখা আছে, ধরো আমি একটু কথাগুলো বাই করি। দুইটা কথা শিখতো, এই সূত্র থেকে দুইটা কথা শিখবো আমরা। তোমরা আস্তে আস্তে লিখতে থাকো, আমি বাই করতে করতে তুমি লিখতে থাকো। পাইছি। রুদ্রতাপীয় প্রসারণ হইতে পারে, রুদ্রতাপীয় সংকলন হইতে পারে, সেক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়, এটা একটা প্রশ্ন। পাইছি আমি প্রশ্ন, ঠিক আছে। আমরা অনেকে না বুঝা পড়ি, খেয়াল করো, বুঝা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। রুদ্রতাপীয় প্রসারণে তাপমাত্রা বাড়ে নাকি কমে, রুদ্রতাপীয় সংকোচনে তাপমাত্রা বাড়ে নাকি কমে, এটা একটা প্রশ্ন, বুঝছো। তো দেখো, আমরা রুদ্রতাপীয় কি করতে পারি, সংকোচন করতে পারি, প্রসারণ করতে পারি। রুদ্রতাপীয় সংকোচন, একটা রুদ্রতাপীয় প্রসারণ। রুদ্রতাপীয় কি প্রসারণ, ঠিক আছে। রুদ্রতাপীয় সংকোচন, রুদ্রতাপীয় প্রসারণ। দেখো, তুমি যদি না বুঝা মনে রাখতে চাও, তাহলে তোমার একটা বুদ্ধি শিখাই। না বুঝা তুমি বলবা যে উল্টা কথা, তুমি বলবা কি উল্টা কথা, সংকোচন মানে তো কম কম, তাহলে তাপমাত্রা এক্ষেত্রে বাড়বে, তাহলে কি বলবা, রুদ্রতাপীয় সংকোচনের তাপমাত্রা বাড়ে। প্রসারণ মানে একটু বেশি না, তাহলে বলবা যে তাপমাত্রা কমে, তাপমাত্রা কমে, বুঝছো, বুঝছো। ঠিক আছে, তুমি মনে রাখতে পারো। আর যদি বুঝে বুঝে মনে রাখতে চাও, তোমার একটু বলি, সংকোচনের তাপমাত্রা বাড়ে, প্রসারণের তাপমাত্রা কমে, উল্টা কথা বলবা। যদি বুঝে মনে রাখতে চাও, দেখো তাহলে এই সূত্রটা খেয়াল করো, সূত্রটা, এই সূত্রটা খেয়াল করো, ঠিক আছে। আমরা বলতে পারি ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ, এটা বলতে পারি এখান থেকে, ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ বলতে পারি। ওকে, মাইনাস ডিডাব্লিউ মানে কি, পিডিবি না, তাহলে বলতে পারো ডিডাব্লিউ বলতে বলতে কি পিডিবি বলতে পারো, পিডিবি বলতে পারো। তাহলে ডিইউ ইকুয়াল টু কি পিডিবি। এখন দেখো, সংকোচন মানে কি, ডিবির মান কি মাইনাস না, সংকোচন মানে কি ডিবি মানে আয়তনের পরিবর্তন কি নেগেটিভ না, নেগেটিভ হলে এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে ডিইউ কি চলে আসতেছে, পজিটিভ চলে আসতেছে। ডিইউ পজিটিভ একথা মানে কি, অভ্যন্তরীণ শক্তি পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি পজিটিভ একথা মানে তাপমাত্রা পজিটিভ বা তাপমাত্রা বাড়ছে, কথা বুঝছো। তাহলে আরেকবার বলতেছি, দেখো ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ, ডিডাব্লিউ সমান কি সূত্রটা বলো তো, পিডিবি না, তাহলে বলতে পারি কি ডিইউ ইকুয়াল টু মাইনাস পিডিবি। তো আয়তন সংকোচন এই কথা মানে হয়েছে আয়তনের পরিবর্তন হলো নেগেটিভ, মানে কি, মানে আগে ছিল 10 হয়ে গেছে 8, তাহলে পরিবর্তন কি মাইনাস না, নেগেটিভ হয়েছে না। তো এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, পজিটিভ হইয়া ডিডাব্লিউ পজিটিভ, মানে তাপমাত্রা বাড়ছে। উল্টা কথা চিন্তা করতে পারো যে ভাইয়া যদি প্রসারণ হয়, তার মানে কি আয়তনের মান কি পজিটিভ, পরিবর্তনটাকে পজিটিভ, তাহলে এখানে একটা পজিটিভ, এখানে একটা নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে ডিইউ ইকুয়াল টু মাইনাস রয়ে যাবে তখন। ডিইউ ইকুয়াল টু মাইনাস মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি মাইনাস, অভ্যন্তরীণ শক্তি মাইনাস এর কথা মানে তাপমাত্রা মাইনাস, তাপমাত্রা মাইনাস মানে তাপমাত্রা কমছে। তো তুমি যদি বুঝে মনে রাখতে চাও, তাহলে আবার এই পার্টটা আরেকবার দুইবার তিনবার শুনবা, আর যদি না বুঝে মনে রাখতে চাও, তাহলে শর্টকাটটা আছে আমার হাতে, সংকোচন হলে তাপমাত্রা বাড়বে, প্রসারণ হলে তাপমাত্রা বাড়বে, শেষ, ঠিক আছে। এই দুটো কথা আমাকে মাস্ট মনে রাখতেই হবে, শেষ। আমি বিস্তারিত আলোচনা করতেছি সবকিছু, ঠিক আছে। ওকে, এবার আসো সমচাপ। সমচাপে চাপ সমান থাকবো, খুবই কমন সেন্স, ঠিক আছে না। চাপ যদি সমান থাকে, চাপ সমান থাকলে কি কিসের মান শূন্য হবে, কোনো কিছুর মান শূন্য হবে কি, ইয়েস, একটা মান শূন্য হবে। মনে করে দেখো, ডিডাব্লিউ ইকুয়াল টু কি, ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিবি, ঠিক আছে না। আচ্ছা না, সরি, মান সমান শূন্য হবে না, সরি আমি একটু পরে বলতেছি, এটা মান শূন্য হবে না, মান শূন্য হবে পরেরটার মধ্যে। তাহলে কোনো মান কি শূন্য হবে, একটা মান শূন্য হইতে পারে, একটা মান শূন্য হইতে পারে। যদি বলে যে পাই চাপ স্থির থাকে, তাহলে চাপের পরিবর্তন শূন্য, তাহলে ডিপি ইকুয়াল টু শূন্য হয়ে যায়, কত শূন্য, ডিপি ইকুয়াল টু শূন্য, মানে কি পি হচ্ছে চাপ আর ডিপি হলো চাপের পরিবর্তন, চাপের পরিবর্তন শূন্য। আচ্ছা, প্রথম সূত্র এক্ষেত্রে কি হয়ে যায়, এক্ষেত্রে প্রথম সূত্র কি হয়ে যায়, সমচাপ না, এটা সমচাপ পড়তেছি আমরা, সমচাপের প্রথম সূত্র কি হয়ে যায়, কিছুই হয় না, সূত্রটা জাস্ট এরকম রয়ে যায় যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, না ডিডাব্লিউ সমান কি হয়ে যায় পিডিবি, এটা হলো প্রথম সূত্র, মানে কোনো পরিবর্তন হয় না, প্রথম সূত্র কোনো পরিবর্তন হয় না সমচাপের ক্ষেত্রে। কৃত কাজ কিরকম হয়, কৃত কাজটা হয়
সমচাপের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু পি ডিবি, ডাব্লিউ ইকুয়াল টু পি ডিবি বা পি ডেল বি যেটাই বলো না কেন, ঠিক আছে। সমচাপ নিয়ে আমাদের প্যারা নেওয়ার কিছু নাই, সমচাপ নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তো এই ক্ষেত্রে সূত্রটা কি? সমচাপের ক্ষেত্রে আমরা জানি যে কার সূত্র বলো তো? চাপীয় সূত্র মনে আছে? পি বাই টি ইকুয়াল টু কে, গেল উসাকে চাপীয় সূত্র মনে আছে? ওটা হচ্ছে এটা, বুঝছো? এই ক্ষেত্রে কোনো উদাহরণ পড়তে হবে কিনা? সমচাপের ক্ষেত্রে কোনো উদাহরণ পড়া লাগবে না, বাদ। এবার সময় আয়তন কয়জন আছে লাইবে? শুনো তাহিরা তাবাসসুম, তুমি কি এই ব্যাপারটা বুঝো নাই? এটা বোঝার দরকার নাই। তুমি মনে রাখো ভাইয়া রুদ্রতাপীয় সংকোচনে, সংকোচন মানে তো কম, এখানে তাপমাত্রা বাড়বে। উল্টা কথা মনে রাখবা, সংকোচন করলে তাপমাত্রা বাড়বে, প্রসারণ করলে তাপমাত্রা কমবে, উল্টা কথা। কিছু বোঝার দরকার নেই, মেডিকেলের ক্লাস কোনো বোঝাবুঝির দরকার নেই। 3 বার করে বলছি, বোঝার দরকার নেই। আচ্ছা সমচাপের কথা বল। সমায়তনে কি? আয়তন সমান থাকবে, আয়তন সমান থাকবে, তো ভি সমান থাকবে। তা আয়তন যদি সমান থাকে কি শূন্য হবে বলতো? আয়তনের পরিবর্তন শূন্য হবে। আর এবার চিন্তা করো ভাইয়া, এবার মজার ব্যাপার, আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে ডিডাব্লিউ শূন্য হয়ে যাবে না? তাহলে এই ক্ষেত্রে কি কাজ শূন্য হয়ে যাবে, কারণ আমরা জানি ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিবি। তো আয়তনের পরিবর্তন আবার শূন্য, আয়তনের পরিবর্তন শূন্য মানে পি ইন্টু শূন্য, পি ইন্টু শূন্য মানে কাজ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে যদি বলি কাজ শূন্য হয় কোন প্রক্রিয়ায়? কাজ শূন্য হয় কোন প্রক্রিয়ায়? কৃতকাজ শূন্য হয় কোন প্রক্রিয়ায়? সমায়তন প্রক্রিয়ায়, এটা পারতে হবে, ঠিক আছে। সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য হয়, এটা পারতে হবে, ঠিক আছে। প্রথম সূত্র কিরকম হয়ে যায়? তখন প্রথম সূত্র এরকম হয়ে যায়, দেখো, যেহেতু ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিডাব্লিউ এর মান শূন্য, ডিডাব্লিউ এর মান শূন্য হইলে সূত্রটা হয়ে যায় ডি কিউ ইকুয়াল টু ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি, তাই না? তখন তুমি বলতে পারো কিনা বলো তো ভাইয়া, তাপ সম্পূর্ণটাই অভ্যন্তরীণ শক্তির রূপে কাজে লেগে যায়। তাহলে আমি যদি বলি তাপমাত্রা সম্পূর্ণটা কাজে রূপান্তর হয়ে যায় কোন প্রক্রিয়ায়? তুমি বলবা সমুষ্ণ প্রক্রিয়ায়। তোমরা যদি জিজ্ঞাসা করি তাপ সম্পূর্ণ অভ্যন্তরীণ শক্তির রূপান্তর হয়ে যায় কোন প্রক্রিয়ায়? তুমি বলবা সমায়তন। তুমি যদি বুঝে একমাত্র পড়ো তাহলে তুমি এইগুলো আনসার করতে পারবা, তাহলে মুখস্থ করে বেশি দিন আগাইতে পারবা না, বুঝছো? আচ্ছা কৃতকাজ কি? এই প্রক্রিয়ায় কৃতকাজের মান কত? কৃতকাজ এই প্রক্রিয়ায় কৃতকাজের মান কত? কৃতকাজের মান শূন্য। এই যে বাই করলাম এতক্ষণ লাগাইয়া, কৃতকাজের মান শূন্য, ঠিক আছে। আর সূত্র কি এক্ষেত্রে? এক্ষেত্রে সূত্র কি আমাদের? সম আয়তন প্রক্রিয়ায় চার্লসের সূত্র, ঠিক আছে, মনে আছে? ভি বাই টি ইকুয়াল টু কে, মনে আছে? তাহলে এটা আসলে চাপীয় সূত্র, গেল-উসাকের চাপীয় সূত্র। এটা ছিল বয়েলের সূত্র, আর এটা কি চার্লসের সূত্র। দেখছো সবকিছু কানেক্টেড হইতেছে, বুঝছো? আচ্ছা এবার সবাই উদাহরণ, একটা উদাহরণ পড়তে হবে তোমাকে। লাইভে আসো কজন দেখি, আমাদের আস্তে আস্তে গুছানো ভাবে আগাইতেছে। লাইভ কই? লাইভ তো হারাই ফেললাম আমি। দেখো তোমাকে যদি বলি হঠাৎ গাড়ির টায়ার ফেটে গেছে সাডেনলি, তখন তুমি বলবো যে হচ্ছে এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। যদি বলে গাড়ির টায়ার চলতেছে, চলন্ত গাড়ির টায়ারের মধ্যে কোন প্রক্রিয়া? তুমি বলো সমায়তন প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে বলবো চলন্ত গাড়ির টায়ার, চলন্ত গাড়ির টায়ার, ঠিক আছে। চলন্ত গাড়ির টায়ারের মধ্যে কোনটা? চলন্ত গাড়ির টায়ারের মধ্যে সমায়তন প্রক্রিয়া, ঠিক আছে। আশা করি পারবো আমরা। তাহলে বলো বুঝছো কিনা? এই ছক পুরোটা বুঝছো কিনা বলো? জীবনে একবার পারবা, একটু সময় দিয়ে পারবা, পরের বার যাতে তোমার অর্ধেকের কম সময় লাগে, বুঝছো? এখন পড়তেছো একটু 20 মিনিট নিয়ে, পরের বার পারবা 5 মিনিটে, বুঝছো? এবং এমন একটা অবস্থা করবা যাতে রিভিশন না দিলেও তুমি পারো, বুঝে পড়ে রাখবা সবকিছু। ফ্রিজ খালি বলে যে শর্টকাট না, ফ্রিজ বুঝে পড়ার অনেক কিছু আছে। কি রে ক্লাস কি চলতেছে কিনা? চলতেছে তো। আমার ক্লাস লিঙ্ক আমি পাইতেছি না কেন? হ্যাঁ তাহলে তোমরা আশা করি ছোট্ট করে নিতে পারবা। আমার ক্লাস লিঙ্ক আমি পাইতেছি না। আমি হারাই ফেলছি। তারাও দেখি ক্লাস লিঙ্ক হারাই ফেলছি কেন? তোমার কমেন্ট দেখতে পারতেছি না আমি। তাহলে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, একটু কষ্ট করে বানায় নাও, শেষ। অনেকে হয়তো আগে পড়ছো কিন্তু গুছাইয়া পড়ো নাই, এটা হলো তোমাদের পার্থক্য। আচ্ছা আমরা মুছে ফেললাম তাইলে।
মুছে ফেললাম। পাইছি। আমাদের লাইভে আছে এখন পর্যন্ত 25 জনের মতো, তাই না? থাকো, তোমরা থাকো। মুছে ফেললাম তাহলে। 1 2 3। কত পেজের পড়া একসাথে হচ্ছে তোমার ধারণাও নাই। ছন্দ ছন্দ ছাড়া। ওরে কত সুন্দর করে লিখছি, এটা মুছতে কষ্ট লাগে, বুঝছো? কষ্ট কষ্ট। আচ্ছা, এরপরের টপিকের নাম কি? আসো, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধদ্রবী প্রক্রিয়া, দুটার পার্থক্য আলাদা করে শিখতে হবে তোমার, ঠিক আছে? তো আসলে আসো সমষ্ণ এবং রুদ্ধদ্রবীর পার্থক্য শিখি। এটাও ছক করে বইয়ের মধ্যে লাগাই দিবা। সব ছকেরই খেলা, বাবার তোমার দরবারে সব ছকেরই খেলা। একটা গান বাড়িয়েছিল না মাঝখানে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই গান দিয়া তোমরা এখন বলবা কি? তোমরা আজকে ক্লাস করে সবাই বলবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, না, বাবা তোমার দরবারে সব ছকেরই খেলা। বুঝছো? এমন নাচে নাচে কইবা। কারণ আজকে আমরা ছক দিয়ে এইসব শেষ করে ফেলতেছি। এই ঠিক আছে কিনা বলো, এই জোরে বলো ঠিক কিনা। এই জোরে বলো ঠিক কিনা। বিষয়, প্রশ্ন, নাম্বার 1। এই পোলাপান ঘুমাই যাইস না, ঘুমাই যাইস না। আচ্ছা, আর কত সময় ক্লাস চলবে ভাই? আধা ঘন্টার মতো, হাইস্ট আধা ঘন্টার মতো। মাঝখানে কারেন্টটা গিয়ে আমাদের ফ্লোটা হারাই ফেলছি আমরা। আধা ঘন্টার মতো ক্লাস হবে। আর ঠিক আছে, আসো দেখো, আমরা জানি এই ব্যাপারগুলা যে কোনটা ধ্রুব থাকে। আমরা এমন কয়েকটা পয়েন্ট শিখবো যে পয়েন্টটা এতটুকু পর্যন্ত শিখি নাই, ঠিক আছে? পাত্রের প্রকৃতি, আমরা জানি যে কোন প্রক্রিয়ায় কোনটা ধ্রুব থাকে, আমরা জানি পাত্রের প্রকৃতি। সতে সমষ্ণ, সতে মানে সুপরিবাহী পাত্র। এক্ষেত্রে কি সুপরিবাহী পাত্র নিব আমরা, সুপরিবাহী পাত্র নিব। আর রুদ্ধদ্রবী প্রক্রিয়ায় কুপরিবাহী নিব, কারণ যাতে তাপ না বাইরে হতে পারে। পরিবাহী মানে কি? পরিবাহী মানে তাপমাত্রা তাপ কিন্তু আসা যাওয়া করবে। কিন্তু যেহেতু রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপটা রুদ্ধ থাকবে বা তাপ স্থির থাকবে, তাপ কোনো চলাচল করতে পারবে না, এই জন্য আমরা কুপরিবাহী পাত্র নিব, যাতে করে তাপ না আসা যাওয়া করতে পারে। বুঝছো? এটা হলো আমাদের রিজন, পরিবাহী। অনেকে অনেক ভালো পড়ায়, গুছাই দেওয়া ডিফারেন্ট জিনিস, বুঝছো? গুছাই দিলে স্টুডেন্টদের অনেক লাভ। তোমরা একটু বোঝার চেষ্টা করো গুছাই দেওয়ার গুরুত্ব, তাহলে তোমরা তো নিজেরা স্টুডেন্টদের পড়াইবা, তখনও বলবা যে, তখন বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে আছে বিক্রিয়ার গতি, প্রক্রিয়ার গতি কিরকম, এই প্রক্রিয়ার গতি কিরকম, এই প্রক্রিয়ার গতি কিরকম, গতি কিরকম। সতে সমষ্ণ, সতে মনে রাখবা স্লো, স্লো। হ্যাঁ, স্লো, স্লো দিয়ে মনে রাখবা এটা ধীর। এটা কি? ধীর গতি। এটা হচ্ছে ধীর গতি। তাহলে এটা কি? এটা স্পিড। বলছিলাম কিনা হঠাৎ টায়ার ফেটে যায়, হঠাৎ যদি কোনো একটা ঘটনা হইতে যায়, তাহলে দ্রুত হবে না? বলছিলাম কিনা যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা উদাহরণ হলো হঠাৎ গাড়ির টায়ার ফেটে যায়, হঠাৎ করলে কি একটা জিনিস দ্রুত হবে না? দ্রুত হবে। তো মনে রাখো আমাদের দ্রুত, এটা হচ্ছে কি দ্রুত। আর সতে স্লো, এমনি মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো যে ভাই এই জায়গায় লেখচিত্রের প্রকৃতি কিরকম। লেখচিত্রের প্রকৃতি, লেখচিত্রের প্রকৃতি এটা হচ্ছে তুলনামূলক কম খাড়া। এটা কি? লেখচিত্রের প্রক্রিয়া বেশি খাড়া। এবং তুমি লেখা রাখতে পারো গামা গুণ খাড়া। গামা পরিমাণ এটা যতটুকু, এটার থেকে গামা পরিমাণ বেশি, এই জায়গায় খাড়া, গামা গুণ খাড়া এখানে বেশি, ঠিক আছে? এটা একটা পড়া পড়তে পারো। তাপ ধারণ ক্ষমতা, এটা একটা পার্থক্য হইতে পারে। হ্যাঁ, তোমরা থাকো, যাইও না। তাপ গ্রহিতা বা তাপ ধারণ ক্ষমতা কতটুকু। 4 নম্বরে তাপ গ্রহিতা বা তাপ ধারণ ক্ষমতা কিরকম, বা তাপ গ্রহিতা কিরকম। যেটাই বলো না কেন, তো তুমি বলবা যে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে উচ্চ, ঠিক আছে?
চারপাশের তাপ গ্রহীতা কি উচ্চ, সবকিছু উচ্চ উচ্চ, এখানে সমুষ্ণ উচ্চ, আর রুদ্রতাপীয় কি কম, উচ্চ বা নিম্ন বলতে পারো, নিম্ন উচ্চ। তাহলে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা এই ছকটা করে ফেলতে পারলে তোমার হচ্ছে আরো সহজ হবে জিনিসটা। মানে তোমার দুইটা প্রক্রিয়া আলাদা করে বৈশিষ্ট্যগুলো পড়া লাগবে না, একটা ছক পড়লে শেষ। কোন প্রক্রিয়ায় কোনটা স্থির থাকে আমি তো এটা আগে পড়ে ফেলছি, এটা লিখবো না। কোনটা ধীর প্রক্রিয়া, কোনটা দ্রুত, এটা খেয়াল রাখবা। কোনটা সুপরিবাহী, কোনটা কুপরিবাহী, এটা খেয়াল রাখবা। কোন জায়গায় তাপ গ্রহীতা উচ্চ, কোন জায়গায় নিম্ন, এটা বলবা। ঠিক আছে, কোন জায়গায় কি সূত্র, এটা তো লেখা ফেলছি আগে শেষ। গামার একটা ব্যবহার আছে, যেমন গ্যাসের জটিলতা, কোন একটা গ্যাস বা মৌল নির্ণয় করতে গেলে লাগে, আণবিক বিন্যাস বাই করতে লাগে, একটু পরে আমরা গামা নিয়ে পড়বো, গামা নিয়ে একটু পরে পড়বো। ঠিক আছে, তাহলে সমস্ত রুদ্রতাপীয় শেষ। গামা নিয়ে যদি পড়তে পারি এখন, তাহলে আছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে কাহিনীগুলা মোটামুটি আমাদের সম্পূর্ণই হয়ে গেল আর কি। গামা নিয়ে বলবো এখন। আমাদের সমষ্ণ থেকে রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে অনেকগুলা সূত্র আছে, এখানে গামা ছিল, গামার পরিচয় আমাদের জানতে হবে। আমি যে শুধুমাত্র গুছাই দিই এরকম না, তোমার কাছে বুঝাইয়া মুখস্থ করাই দিচ্ছি, এজন্য খেয়াল রাখো আর কি ভালো কিনা। এটা সব করে বইয়ে লাগাই দিবা। আমার কথা শুনে চললো, বুঝছো? নেক্সট টাইম দেখবা পড়ার রিভিশন টাইম অনেকটা কমে গেছে। তো সিপি, সিভি, এইসব কিছু রাশি আমাদের আছে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, কয়েকটা কথা। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, কয়টা সূত্র খেয়াল করো আগে। দেখো, মনে রাখবা সিপি স্থির চাপে, দেখো পি মানে কি প্রেসার না, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা বলে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এটা তোমরা ইয়াতে পড়ছো, একাডেমিকে বারবার পড়ছো। সিপি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই একটা সূত্র। সূত্রগুলা কিন্তু পরীক্ষায় কাজে লাগতে পারে বিভিন্ন সময়। ঠিক আছে, প্রশ্ন ভেবে আসতে পারে কোন সূত্রটি সঠিক নয়, এজন্য খেয়াল রাখবা। যদি বিয়োগ করি পাবো হচ্ছে আর, যদি ভাগ করি তাহলে পাবো গামা। এবং মনে রাখবা, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই আগে, দেখো সিপি সবসময় সিবির থেকে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা আমি একটু সুন্দর করে গুছাই লাগি সিরিয়াল অনুযায়ী, তাহলে আরো সুন্দর লাগবে। দেখো মনে রাখবা সবসময় সিপি সবসময় সিবির থেকে বেশি। ঠিক আছে, বেশি। যদি বেশি হয়, কতটুকু বেশি ভাইয়া? তাহলে বিয়োগ করে দেখি তো কত, তুমি বলবো যে আর। বিয়োগ করলে কত পাবো? আর। যদি বলি আচ্ছা ঠিক আছে ভাই, বিয়োগ করলে আর পাইছি, ভাগ করলে কত পাই দেখি তো। যেহেতু সিপি ইজ ডিভাইডেড বাই কি সিবি, তাহলে সিপিটা যেহেতু বড়, বড় মানটা ছোট মান দ্বারা ভাগ করলে কি একের বেশি হবে না? এবং একের বেশি মানটারে বলে কি গামা, বুঝছো? এই মানটারে বলে গামা। তাহলে এই দুইটা কথা খেয়াল রাখবে এখান থেকে। ঠিক আছে, যেহেতু বেশি, দেখি তো বিয়োগ করে কত বেশি, বিয়োগ করলা, দেখি তো ভাই ভাগ করে কত 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 গুণ বেশি। ঠিক আছে না, গামা গুণ বেশি, বুঝছো? গামার থেকে আরো বেশি বেশি, মনে রাখবা। তো এই গামা নিয়ে পড়তে হবে আমাদেরকে। গামা দিয়ে আমরা একটা পরমাণু নির্ধারণ করতে পারি। ঠিক আছে, তো আসো আমরা গামার ব্যাপারটা ছকে সাজাই ফেলি। গামা হচ্ছে সিপিইউ সিবির অনুপাতটা বলে কি গামা। ঠিক আছে, আচ্ছা তিন রকমের গ্যাস আছে আমাদের। গ্যাসের প্রকারভেদ: এক পরমাণুক, দ্বিপরমাণুক, ত্রিপারমাণুক বা বহু পরমাণুক। ত্রি বা বহু পরমাণুক যেটাই বলুক না কেন। ঠিক আছে, আসো এরপরে আসো ভাইয়া, যে ভাই স্বাধীনতার মাত্রা কত? স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম, মাত্রা। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 3, 3টা অক্ষ বরাবর ইচ্ছা মতো ঘুরতে পারে তারা। দ্বিপরমাণুর ক্ষেত্রে 5, ত্রিপরমাণু 7। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলতে পারো, এটা আমাদের এমসিকিউর জন্য লাগতে পারে। ঠিক আছে, গেল 7 না, আসলে 6 বলা হয়েছে অনেক বইয়ে। আচ্ছা তুমি 6 মনে রাখো, 3 5 6, 3 5 6। তো এখানে সিপি কত, সিবি কত, এই মানগুলো তোমার খেয়াল রাখতে হবে। সিপি কত, সিবি কত। ঠিক আছে, সিপি কত, সিবি কত, এই মানগুলো তোমরা মনে থাকে না তোমাদের অনেকেরই। এবং আলটিমেটলি সিপি বাই সিবি কত, সিপি বাই সিবি ইকুয়াল টু গামার মান কত, এটা জানা লাগবে। ঠিক আছে, জানা লাগবে, কথা বুঝছো? তাহলে সিপির এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপির মান কত, সিবির মান কত, আলটিমেটলি তাদের গামার মান কত। তো মেইনলি আমাদেরকে মনে রাখা লাগে হচ্ছে গামার মানটা, এমসিকিউর জন্য মেইনলি মনে রাখা লাগে কি গামার মানটা। দেখো তো সিপির অনুপাত হচ্ছে, তোমাকে আমি লিখি, দেখো 5/2 আর
5/2 আর, ঠিক আছে মানলাম। এটা হচ্ছে 3/5 3/2 আর, ঠিক আছে। আচ্ছা আরো মানলাম 7/2 আর। এরপরে মনে রাখবে এর মিল আছে 5/2 মার্ক। মনে রাখার বুদ্ধি বলবো, টেনশনের কারণ নাই। যেগুলো তোমাদের কেউ পড়ায় না এগুলো সব পড়াবো, মানে কেউ মুখস্থ করায় দেয় না আর কি, পড়ায় না না বলবো না, পড়ায় তো, সবাই পড়ায়, দাগ দিয়ে চলে যায় খালি। দেখো এখানে একটু খেয়াল করার জিনিস আছে, 5, 3, 7 আবার এদের সাথে মিল আছে। তুমি এই বক্সটার দিকে বারবার তাকাইতে হবে, এই বক্সের দিকে তুমি বারবার তাকাইতে হবে, ঠিক আছে। এই বক্সটা করে তুমি বইয়ের মধ্যে লাগাই রাখবা, পাশাপাশি যদি পারো টেবিলের মধ্যে লাগাই রাখবা। দেখো মিল আছে কিছু কিছু, সবার শেষে 2 আছে, সবার নিচে কি আছে 2 আছে। সংখ্যাটা একটু খেয়াল করো, 5, 3, 7 দেখো মিল আছে কিন্তু একটা, 5 2 কমাইলে কত 3, 5 এর সাথে 2 যোগ করলে কত 7, আর কোনাকুনি মিল আছে। মনে রাখবা কি, তুমি জাস্ট এর দিকে একটু ভালো করে তাকাইতে হবে, ভালো করে তাকায় থাকবা যে ভাই ওই যে আমাদের কোনাকুনি মিল আছে, সামনে 2 কমছে নিচে 2 বাড়ছে, সামনে 2 কমছে। তুমি মনে রাখবে এমনি দেখো পর্যায় সামনেতে বাম থেকে ডানে গেলে কমে না, আর উপর থেকে নিচে গেলে কিন্তু বাড়ে আকার, ঠিক না। তো মনে রাখবা যে প্রথমে 5 আছে, 5 দিয়ে শুরু, ডান দিয়ে গেলে 3 হইব, নিচে গেলে 7 হইব। এবং এই যে 5/2 যে বললাম এটা কোনাকুনি মিল আছে, কোনাকুনি মিল আছে। তাহলে কোনাকুনি মিল থাকলে তুমি এখানে 5/2 দিবা, আর ডানে গেলে 3 দিবা, নিচে গেলে 7 দিবা। 2 তো সবার নিচে আছে, সমস্যা নাই। আর এটা মনে করো 3 4 আর 3 4 আর 3 3 4 3 4 দেখলেই খেয়াল থাকবে, ঠিক আছে। অনুপাত গুলা কত, অনুপাত গুলা যদি হিসাব করো তুমি পাইবা হচ্ছে এখানে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.67 এটা তোমরা একাডেমিকে অনেকবার শিখছো। আর দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 1.4, ঠিক আছে না 1.4। ত্রি পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.33 তো এটা অনেকে ফ্যাস লাগিয়ে ফেলে, এটা কিন্তু ফ্যাস লাগেও না। মনে রাখবা বহুবার ট্রি মানে 3 থাকবে এই জায়গা, ঠিক আছে। আর এক পরমাণু সবচেয়ে বেশি 1.67, ঠিক আছে। তাহলে আশা করি এগুলা প্যাস লাগবে না তোমাদের, আর একটু খেয়াল করে পড়লে তোমাদের মনে থাকবে, ঠিক আছে। উদাহরণ কি ভাইয়া, উদাহরণ কি, এক্সাম্পল কি, আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি এই জায়গায়, যে ভাই কি এক্সাম্পল আছে এই জায়গায়, ঠিক আছে। এক্সাম্পল আছে তো এক পরমাণু গ্যাসের উদাহরণ হলো ওই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন যা আছে সবগুলো কি আমাদের এক পরমাণু গ্যাসের উদাহরণ, যারা অন্য কারোর সাথে বন্ডিং করে না। দ্বিপরমাণু গ্যাসের উদাহরণ যারা গ্যাস আছে, যারা অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন যারা আছে সব কি মোটামুটি আমার দ্বিপরমাণু গ্যাস, ঠিক আছে। ত্রিপরমাণু বা বহুপরমাণু কারা, কার্বন ডাইঅক্সাইড, CH4, হ্যাঁ যা আছে সবকিছু এগুলা। এখন এখানে একটা মজার কাহিনী আছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঝামেলা আছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঝামেলা আছে। তো তোমার ঝামেলা যাওয়ার দরকার নাই, আমি তোমার ঝামেলাটাই বলবো না, অনেকে জানো যে একটা ঝামেলা আছে, আমি বলবো না এটা নিয়ে, ঠিক আছে। তুমি জাস্ট মনে রাখো ত্রিপরমাণু 1.33 শেষ, ঠিক আছে। তাহলে আশা করি এই ছকটার মাধ্যমে তোমার অনেকগুলো পড়া সহজ হয়ে যাবে, একটু ভালো করে তাকালেই তোমার এটা মনে থাকবে, বুঝছো। তাহলে এই ছক পারবা কিনা বলো, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। তাহলে আমাদের এখান থেকে আর কথাবার্তা বলা নাই। হ্যাঁ এবার আসো কিছু প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এই জিনিসগুলা প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা পার্থক্য শিখবো আমরা। আমার প্রথম সূত্র নিয়ে কথাবার্তা শেষ, প্রথম সূত্র নিয়ে যা বলার মতো ছিল সব বলে ফেলছি, ঠিক আছে। তুমি আর একটু রিডিং দিয়ে এটা কমপ্লিট করবা, আমি তোমাকে 90% পর্যন্ত কমপ্লিট করে দিব। তো বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, তাহলে আমি মুছে ফেলবো। স্ক্রিনশট নিতে পারো এই পুরো ব্যাপারটার, এখান দিয়ে ম্যাথ আসতে পারে, ম্যাথ, ঠিক আছে, এখান দিয়ে ম্যাথ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা তোমাকে আরেক কিছু জিনিস দেখাবো কিনা দেখি। এখান থেকে তুমি এখানে যাইতে পারো, বিভিন্ন জায়গায় যাইতে পারবা। এই 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 কয়েকটা মান মিলাই দিলে কিন্তু অনেকগুলো জিনিস আসতে পারে, বিশেষ করে এই দুটো সূত্র, বিশেষ করে এই সূত্রটা, এই কথাটা ব্যবহার করে বিভিন্ন জিনিস আসতে পারে, ম্যাথ আসতে পারে, বিভিন্ন কথাবার্তা আসতে পারে, বুঝছো। যেমন তোমার যদি আমি একটা কাহিনী করি, দেখো তোমার কিভাবে ম্যাথ গুলো আসতে পারে তোমার একটু বলি। এখানে ধরো সিপি মাইনাস ধরো তোমার কখনো ধরো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, ধরো কোনো একটা জায়গায় তোমার দেওয়া আছে, আমি আন্তর্জাতিক একটা ম্যাথ বানাই, তো কেমনে বানানো যায় ম্যাথটা, কেমনে বানানো যায়, ধরো তোমাকে কোনো সিবির মান দেওয়া আছে 2 আর, তোমরা চাইছে বলো ভাইয়া সিপির মান কত, এনতে ম্যাথ করতে দিছি তোমাকে। হ্যাঁ তুমি বলবা যে ভাই সিপি সমান মাইনাস হলো কত, মাইনাস হলো সিবির মান কত 2 আর সমান কত আর, তাহলে 2 আর এর পাশে গেলে 3 আর না, তো সিবির মান বেরিয়ে গেল, এটা একটা ম্যাথ আসতে পারে। এবার তোমরা যদি উল্টা ম্যাথ বলে, উল্টা কিছু বলে তাও তো তুমি পারবা। আচ্ছা আরো ঝামেলা করতে পারে, তুমি আসলে এ পাশে পাশ কইরা দেখবা যে কতভাবে কিছু করা যায় কিনা, ঠিক আছে। তো তুমি কয়েকটা দেখলে বুঝবা এগুলো খুব সহজ জিনিস, এখান থেকে ম্যাথ দিতে পারে, খেয়াল রাখবা। আর এই কথাগুলো খেয়াল রাখবা, কেন এক্ষেত্রে বেশি হয়েছে আমি কিন্তু বলছি, কারণ সিবির মান সিবির থেকে বেশি, ঠিক আছে।
তো দেখো এটা যদি ভুলে যাও অনেকে এটা কাজ লাগিয়ে ফেলবে যে সিপি ইজ গ্রেটার দেন সিবি নাকি সিবি ইজ গ্রেটার দেন সিপি। তুমি আমার বলো পাওয়ার বেশি, পাওয়ার বেশি, হ্যাঁ পাওয়ার বেশি, না বলো কি পাওয়ার বেশি, পাওয়ার বেশি, এ দাও পি দিয়ে পাওয়ার, বি দিয়ে বেশি, পাওয়ার বেশি কথাটা ইউজ করবা। অথবা আমরা সবসময় যখন আমরা বলি, আমরা যখন একটা কথা বলি, তুমি কখন এরকম বলো যে P1 V1, তুমি এবার বলো V1 P1 বলো না, তুমি কখন কিন্তু পি রে আগে বলো, মনে করে দেখো P1 V1 এগুলো P2 P2 এরকম বলো না, তো পি রে আগে বলো না, যারা আমি আগে বলি সে আগে বেশি থাকবে। অথবা মনে রাখবো যে পিতে পাওয়ার, পাওয়ার বেশি, তার পাওয়ার বেশি, পাওয়ার বেশি, এজন্য পিটা বেশি মান হবে। তো সিপির মান সিপির মানতে বেশি, এটা খেয়াল রাখবা। যেহেতু বেশি তার মানে কত বেশি দেখি তো আর পরিমাণ বেশি, ভাগ করে দেখি তো কত বেশি, একের মান থেকে বেশি, যেটা গামার বলি আমরা, ঠিক না? গামা বলি, গামার মান সবসময় একের থেকে বেশি, এটা মনে রাখবা। গামার মান সবসময় একের থেকে বেশি, ঠিক আছে? আরেকটা জিনিসের মান একের থেকে বেশি বলতে পারবা কেউ? পরম প্রতিসরণাঙ্কের মান সবসময় একের থেকে বেশি, মনে আছে নাকি একের থেকে কম? বলো। কমেন্ট দেখি না কেন, তবে কেউ কমেন্ট করতেছ না নাকি? আর কিছুক্ষণ লাগবে আমাদের পড়াশোনা শেষের দিকে। তাহলে মুছে ফেললাম এই ব্যাপারটা মুছে ফেললাম আমি। প্রত্যাগামী এবং অপত্যাগামী পার্থক্য। প্রত্যাগামী প্রক্রিয়া, রিভার্সিবল ইরিভার্সিবল কিছু প্রক্রিয়া আছে। অপত্যাগামী দেখো কি কি পার্থক্য করবা তুমি? ছক করবা অবশ্যই, আবারও ছক, বাবা তোমার দরবারে সব ছকেরই খেলা, আজকে সব ছক হবে শুধু, ঠিক আছে? কি কি বিষয়ে আমরা ছক করব এটাও লিখতেছি, ঠিক আছে? নাম্বার 1 অপর নাম। অপর নাম দিয়ে তুমি একটা পার্থক্য করবা, ঠিক আছে? অপর নাম দিয়ে একটা পার্থক্য করবা। কি কি অপর নাম? প্রত্যাগামীর অপর নাম, আচ্ছা কমেন্ট আছে এক দিয়ে যা আছে সব একসাথে করা আছে অলরেডি। তাহিরা তাবাসসুম, শাবাশের কন্টেন্ট, অ্যাটলাসের কন্টেন্ট অনেক আছে। তুমি গ্রুপে আরেকবার মনে করো আমাদেরকে, এক দিয়ে সব একসাথে করা আছে, সারা বইয়ের সব। তো এটার অপর নাম হচ্ছে উভমুখী বিক্রিয়া, উভমুখী প্রক্রিয়া। অথবা এটা সুন্দর আরেকটা অপর নাম হলো প্রত্যাবর্তী, মানে প্রত্যাবর্তন করতে পারে আর কি, হ্যাঁ মানে গিয়ে ফিরে আসতে পারে, এই জন্য বলে উভমুখী। আরেকটা নাম হলো অপনেয়। নাম কি? অপনেয়, উল্টাপাল্টা কেমন একটা নাম, অপনেয় প্রক্রিয়া। আর এখানে অপত্যাগামীতে অপর নাম হলো একমুখী। অথবা যারা ক্লাসের মধ্যে শুধু স্ক্রিনশট নিচ্ছ তারা কিন্তু আসলে নিজের সময় নষ্ট করতেছো, তুমি বুঝতেছো না, বুঝছো? এই যে আমি লিখতেছি, তোমার একটা বড় সুবিধা হইলো তুমি আমার সাথে লিখে ফেলার একটা সুযোগ আছে। স্মার্ট বোর্ড হইলে তুমি স্ক্রিনশট নিতা, স্লাইড পাই যেতা, এটা একটা কথা, কিন্তু তোমাকে আমি লিখে দিচ্ছি, এটা একটা বড় অ্যাডভান্টেজ হলো তুমি সাথে সাথেই নোট করে রেখে দিতে পারবা, বুঝছো? এতে করে তোমার নেক্সট টাইম আলাদা করে বসে বসে নোট করা লাগবে না, প্যারা নিতে হবে না, এটা একটা বড় অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজ যদি না নিতে পারো তাহলে অনেকটা তোমার সময় নষ্ট হবে, এডমিশনের সময় বাঁচাইতে হবে, বুঝছো? অনপেন, এটা আপনার নাম কি? অনপনেয় প্রক্রিয়া, অনপেন। তাহলে একটু একটু অপর নামগুলো খেয়াল রাখলা। এরপরে বলবা 2 নম্বরে যে সাম্যাবস্থা বজায় থাকে কিনা। সাম্যাবস্থা এই জায়গায় যেহেতু গিয়ে আবার ফিরে আসে, এজন্য সবকিছু সমান সমান থাকে। দিলাম সমান পাইলাম সমান থাকে, বুঝছো? যেহেতু উভমুখী মানে গেছে আবার ফিরে আসছে, এজন্য সাম্যাবস্থা কি সবসময় সমান থাকে। কিন্তু এই জায়গায় সাম্যাবস্থা সমান থাকে না, সাম্যাবস্থা সমান থাকে না, সাম্যাবস্থা বজায় থাকে না, বুঝছো? একটা পার্থক্য। এরপরে 3 নম্বর আর একটা পার্থক্য পড়বা যে ভাই এই জায়গায় কোনো শক্তির অপচয় হয় কিনা। শক্তির অপচয়, মানে বইয়ের মধ্যে এগুলো বৈশিষ্ট্য করে লেখা আছে 2 পেজ 3 পেজ, আমরা এটা একটা ছকে করে নিয়ে আসতেছি, আমাদের পড়া যাতে কমে যায়, বুঝছো? শক্তির অপচয় হয় না, আর এখানে শক্তির অপচয় হয়, ঠিক আছে? একমুখী তো, গিয়ে আর ফিরে আসে না, যা ক্ষতি করছে আগের জায়গায় ফিরে আসতে পারে না। প্রক্রিয়ার গতি কিরকম? প্রক্রিয়ার গতি
গতি এটা হচ্ছে ধীর, এটা হচ্ছে স্পিডে, এটা দ্রুত। এটা হচ্ছে তোমার রুদ্রতাপের মতো, রুদ্রতাপের মতো কি দ্রুত, এটা আস্তে আস্তে হয়। পত্তাকামীরা আস্তে আস্তে কাজ করে, ঠিক আছে। আর 5 নম্বরে আরেকটা পড়া পড়বা যে স্বতঃস্ফূর্ততা। স্বতঃস্ফূর্ততা ও দিকমুখীরা তো পড়ছি, দিকমুখী কোন মুখীরা পড়ছি, স্বতঃস্ফূর্ততা পড়বা, স্বতঃস্ফূর্ততা। স্বতঃস্ফূর্ততা মনে রাখবা, এটা তোমার ভুল হইব, পরীক্ষা দিয়ে ভুল করবো এই পয়েন্টটা, ঠিক আছে। তোমার মনে হয় বা পত্তাকামিতে এটা পজিটিভ ওয়ার্ড, এটা পজিটিভ, আর অপত্তাকামী মানে নেগেটিভ বুঝতেছি। তো মনে হতে পারে যে পত্তাকামিতে স্বতঃস্ফূর্ত, কিন্তু না, মনে রাখবা পত্তাকামিতে স্বতঃস্ফূর্ত না, এটা কি স্বতঃস্ফূর্ত মানে এটা অটোমেটিক হইতে পারে, ঠিক আছে। এটা অটোমেটিক হইতে পারে না, যে স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে হয়ে যাওয়া। অবক্ষয়ী ফলাফল মানে ক্ষয় হবে কোন জায়গায়, ক্ষয় হবে এই জায়গায়, এটা কোনো ক্ষয় হবে না। তো তোমার ভুল হলে একটা পয়েন্টে বলিব এটা। আর গতি রেফারেন্স লাগিয়ে দিতে পারো পরীক্ষার হলে হাইস্ট, বুঝছো। গতিটা মনে রাখো, পত্তাকামী হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে সমষ্টির মতো, আর অপত্যাকামী হচ্ছে রুদ্রতাপের মতো, ঠিক আছে, স্পিডে হয়, বুঝছো। তুমি একটু খেয়াল রাখো এই জায়গাটা, তাহলে প্যাস লাগবে না, বুঝছো। খেয়াল রাখতে পারলে মনোযোগ দিয়ে খেয়াল রাখো যে আমার ভুল হইতে পারে এই পয়েন্টটা, মনোযোগ দিয়ে খেয়াল করে যাবা। স্বতঃস্ফূর্ততা থাকে না কোথায়, পত্তাকামিতে থাকে কোথায়, অপত্যাকামিতে। একটু খেয়াল করে পড়লেই দেখবে যে ভুল হইতেছে না। এক্সাম্পল আছে, কিছু এক্সাম্পল তুমি অ্যাড করে নিতে পারো এখানে, বইয়ের মধ্যে রিডিং দিয়ে তুমি এক্সাম্পল অ্যাড করতে পারো। তাহলে কোনটা ধীর, কোনটা সমাবস্থা পর্যায়ে থাকে, কোনটা অপচয় হয়, কোনটা হয় না, কোনটা ফিরে আসে না। তাহলে পত্তাকামী নিজে নিজে ঘটে না, আদি অবস্থায় মানে আপনা আপনি ঘটনা আর কিটা। হ্যাঁ, আচ্ছা শেষ। তাহলে আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। পত্তাকামী অপত্যাকামী তুমি এভাবে সাজাই নিবা। এবার চলে আসো আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, বিস্তারিত বলছি যে কি ধারণা পাই, কি প্রয়োগ। হ্যাঁ, তারপর হচ্ছে তাপগতিবিদ্যার বিবৃতি, কে প্রদান করছে, বিজ্ঞানী সব একসাথে করে ফেলছি, এগুলো বাদ। এখন আমরা পড়বো সরাসরি কার্নো ইঞ্জিন নিয়ে। তাপগতিবিদ্যার যে একটা প্রয়োগ, কার্নো ইঞ্জিন তৈরি করতে পারি বা তাপ ইঞ্জিন তৈরি করতে পারি, এটা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। কার্নো ইঞ্জিন থেকে কি প্রশ্ন আসতে পারে, কি কি পড়বো না পড়বো, সব এখন দেখবো, ঠিক আছে। কার্নো ইঞ্জিন পড়লে শেষের দিকে চলে আসবো আর কি, আমাদের কিছুক্ষণ বাকি আছে। অবক্ষয় কয় হয়, অবশ্যই ক্ষয় হবে অপত্যাকামীতে, এটা নেগেটিভ। মোটামুটি এরা সবকিছু নেগেটিভ, মোটামুটি এরা হচ্ছে অবক্ষয় হয়, গিয়া ফিরে আসে না। মনে করো যে তোমার একটা হাতের থেকে গ্লাস পড়ে গেলে ভেঙে যাওয়ার পর এটা কি তুমি ওই আগের মতো পারফেক্টলি জোড়া লাগাতে পারবা? হয়তো তুমি বলতে পারো যে ভাই আমি হয়তো আঠা দিয়ে জোড়া লাগাবো কোনোভাবে, কিন্তু আগের মতো হবে না, ফিরে আসবে না, বুঝছো। এরকম ভাবে কিছু উদাহরণ আছে। এবং ঘর্ষণের সময় যে ক্ষয়টা হয়, এটা তুমি ফিরে পাইতা না। আর শক্তির অপচয়, এরভাবে শক্তির অপচয়, ক্ষয়, সান্দ্রতা বল, ঘর্ষণ, যা উল্টাপাল্টা যা আছে না, এগুলা যে ক্ষয় টয় হয়, ওই জায়গা হচ্ছে সব অপত্যাকামীর উদাহরণ। আর পত্যাকামী যেটা ফিরে আসে, গিয়ে আবার ফিরে আসে, বুঝছো। তবে কোনো প্রক্রিয়াই 100% পত্যাকামী হইতে পারে না। মানে তুমি একটা জিনিস করলা, আবার রিভার্সলি 100% জিনিসটা ফিরে নিয়ে আসলা, এরকম হয় না কখনো, বুঝছো। তবে বইতে একটু রিডিং দিয়ে পাতালেই হবে। এই ছকের মধ্যে কথা কয়েকটা পয়েন্ট খেয়াল রাখো। তো সত্য মিথ্যার প্রশ্ন দিয়ে দিতে পারে ফিজিক্সে, যে জিনিসের কোনটি পত্যাকামী প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয় হয়, এরকম একটা প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, বা যে কোনো একটা পয়েন্ট দিয়ে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তো তুমি খেয়াল রাখবা, ভালো করে খেয়াল রাখবা, তাহলে ভুল হবে না, বুঝছো। তাহলে পত্যাকামী অপত্যাকামী গেল। এবার আসো কার্নো ইঞ্জিন। মুছে ফেললাম, 1 2 3। কার্নো ইঞ্জিন নিয়ে পড়বো, দেখো শেষের দিকের টপিক আমাদের। কার্নো ইঞ্জিনে বলা হয় যে আদর্শ ইঞ্জিন, এটা নাকি 100% কাজ করতে পারে, কিন্তু এটা বুয়া। বিজ্ঞানী সাদি কার্নো এটা আবিষ্কার করছে, ঠিক আছে। তো কার্নো ইঞ্জিনের মানে আমাদের চিত্র আঁকতে হবে, একটু চিত্র এঁকে বুঝতে হবে, ঠিক আছে। চিত্র এঁকে বুঝতে হবে, তাহলে আমাদের এটা আমাদের সহজ হবে। কয়টা ধাপ, কয়টা অংশ, কার্নো ইঞ্জিনের কয়টা ধাপ, কয়টা অংশ? মনে রাখবা 4টা ধাপ, 4টা অংশ। তো মনে রাখো, ধাপও 4টা, অংশও 4টা। ধাপ 4টা, অংশ 4টা। কয়টা কয়টা? 4টা কয়টা, ঠিক আছে। তো তেমনি ইচ্ছা মনে রাখতে পারো, ধাপ কয়টা? 4টা। ধাপও 4টা, অংশও 4টা, ঠিক আছে। এবার ধাপ নিয়ে পড়ি। ধাপগুলোর জন্য তোমার চিত্র একটা আঁকতে হবে, চিত্র দিয়ে আমরা সব শেষ করবো, ঠিক আছে। তো এখানে মনে করো আমার চিত্র এরকম ছিল না, এরকম না, এরকম মনে হয়, এই, ঠিক আছে। এই হলো 1 নাম্বার ধাপ। মনে করো যে এই হচ্ছে A B C D, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার ধাপের নাম কি? 1 নাম্বার ধাপের নাম কি মনে রাখবা, একবার সমষ্ণ, একবার রুদ্রতাপীয়। প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন আসবে যে কোন ধাপের নাম কি, কোন ধাপে কি ঘটে, এটা সর্বপ্রথম প্রশ্ন। তো দেখো, এটা কিন্তু প্রসারণ হচ্ছে, তাহলে এটা এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পর এদিকে, ঠিক আছে। সমষ্ণ প্রসারণ,
দেখো এদিকে যাওয়া মানেই প্রসারণ, এদিকে সামনের দিকে আগায় যাওয়া মানে প্রসারণ, আর পিছনে ফিরে আসা মানে সংকোচন। ঠিক আছে, তাহলে সংকোচন মানে পিছনের দিকে ফিরে আসবে, এদিকে এদিকে ফিরে আসা, আর এদিকে যাওয়া মানে হলো প্রসারণ। তাহলে দেখো এটা যাচ্ছে সমষ্ণ সমষ্ণ প্রসারণ, এটা কি ঊর্ধ্বতাপীয় প্রসারণ, আর এই দুটোটাই সংকোচন, সমষ্ণ সংকোচন, ঊর্ধ্বতাপীয় সংকোচন। তাহলে চারটা ধাপের নাম অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা এবার আসো কিছু কথা বলি এখান থেকে। ধাপের নাম, এক ধাপ, ধাপ 1 2 3 4। নাম কি কি ঘটে, ঠিক আছে, প্রক্রিয়ার নাম কি, প্রক্রিয়া বলতে পারো, প্রক্রিয়া এখানে কি প্রক্রিয়া ঘটে। ঠিক আছে, তুমি একটু খেয়াল করে পড়ো, এখানে অনেক কথা আছে। ঠিক আছে, কথা কি বুঝতেছো? আরে চলে যায় কেন, এই 10টা সেকেন্ড কিছু একটা বলে সব দৌড় মারে আরেকদিকে, এইসব ফাইজলামি কি? ক্লাসের মধ্যে একটু ওয়েট করা যায় না? মাঝে মাঝে নেট চলে বইতেই পারে। আর কিছুক্ষণ, শেষের দিকে চলে আসছি আমরা। দেখো সমষ্ণ প্রসারণ মানে এই জায়গায়, সমষ্ণ মানে তাপমাত্রা স্থির, তাপমাত্রা কি স্থির। ঊর্ধ্বতাপীয় মানে কি তাপ স্থির, ঠিক আছে। সমষ্ণ মানে কি আবারও তাপমাত্রা স্থির, এর মধ্যে কি তাপ স্থির, এটুকু নিয়ে সমস্যা নেই। এখন কথা হইলো কি স্থির না বুঝছি, এটা নিয়ে সমস্যা নেই। কথা হচ্ছে তাপমাত্রা কিরকম এই জায়গায়। মনে রাখো এই জায়গায় তো তাপমাত্রা স্থির, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় বলছিলাম কিনা, মনে করে দেখো শেষ, তোমরা এটা পারো, দেখি কেমনে বলি। বলছিলাম কিনা ঊর্ধ্বতাপীয় প্রসারণে তাপমাত্রা হ্রাস পায়, বলছিলাম। তাহলে বলবো এখানে বলবো কি তাপমাত্রা হ্রাস পায়, উল্টা কথা মনে রাখতে বলছিলাম নি। এই জায়গায় তো তাপমাত্রা সেম থাকবে, সমস্যা যেহেতু। ঊর্ধ্বতাপীয় সংকোচন, এই 4 নম্বর ধাপ, ঊর্ধ্বতাপীয় সংকোচন, সেই জায়গায় কি হবে বলো, সংকোচন হলে তাপমাত্রা বাড়বে, বলছিলাম কিনা। দেখো তাহলে এই কথাগুলা বলবা, তাহলে তোমার কথাবার্তা শেষ, বুঝছো? তাহলে তোমার মনে রাখতে হবে ভাই, 4টা অংশের মানে 4টা ধাপের নাম কি 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 ঘটে, এবং এখানে তাপমাত্রা বাড়ে নাকি কমে। তাহলে মনে রাখবা তাপমাত্রা এখানে পরিবর্তন শূন্য, কিন্তু এখানে তাপমাত্রা বাড়ে, এখানে তাপমাত্রা। আচ্ছা আরো কিছু কথা, স্থির কি বুঝছি, এবার তাপ, তাপ এখানে গ্রহণ হয়, তাপমাত্রা এখানে বর্জন হয়, ঠিক আছে। তো দেখো তাপ, তাপ যদি বলি তাপ, তাপ, তো দেখো সমষ্ণতে কি, সমষ্ণতে তাপ গ্রহণ হয়, গ্রহণ, এখানে তাপমাত্রা গ্রহণ হয়, মনে রাখবা। এখানে কি হয়, তাপমাত্রা গ্রহণ হয়, এই জায়গায় তাপমাত্রা বর্জিত হয়, এই জায়গায় কি হয়, তাপমাত্রা বর্জিত হয়। দেখো এই জায়গায় তাপমাত্রা গ্রহণ হয়, আর রুদ্রতাপীয় প্রকৃত তাপমাত্রা সেম থাকবে, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু সমষ্ণ সংকোচনে তাপমাত্রা আবার কি হয়, ত্যাগ হয়, বর্জন হয়, ঠিক আছে, আর এই জায়গায় সেম থাকে। তাহলে এই হলো পুরো ব্যাপার। তাপ হয় কি, তাপমাত্রা কি হয়। তোমাকে নাম্বার 1 সহজ টাইপের প্রশ্ন হলে এখান থেকে আসবে, নাম্বার 2 টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসবে যদি কঠিন প্রশ্ন করতে চাই, বুঝছো? তাহলে দেখো তো, তুমি আমার এই একটা প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন করি অনেকক্ষণ পর। কার্নো ইঞ্জিনের কোন ধাপে তাপ বর্জিত হয় বলো? এটা মেডিকেলে আসছে, ডেন্টাল 21-22, ডেন্টাল 21-22, দুইটা প্রশ্ন। দেখো কোন ধাপে তাপ বর্জন হয় বলো, তাপ বর্জন হয় কোন ধাপে? এমসিকিউ করো, এমসিকিউ আনসার করো, মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, প্রথম চক্রের ক্ষেত্রে কোনটি সঠিক? তোমরা হয়তো পারবা এটা। আচ্ছা বলো, 1 নাম্বারটি এটাই বলো, তাপ বর্জন হয় কোন ধাপে? থার্ড, ঠিক আছে। তো এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন। আচ্ছা দেখো তোমাদেরকে একটা প্রশ্ন করি, প্রথম ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক বলো, অপশন দেই। যদি বলি তাপমাত্রা বাড়ে, এটা সঠিক। অন্তস্থ শক্তি হ্রাস পায়, এটা সঠিক। নাকি তাপমাত্রা স্থির থাকে, স্থির, এটা সঠিক। নাকি বলতো তাপের বিকিরণ হয়, এটা সঠিক। তাপের বিকিরণ, কোনটা সঠিক বলো দেখি। প্রথম ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক, তাপমাত্রা বাড়ে, অন্তস্থ শক্তি হ্রাস পায়, তাপমাত্রা স্থির থাকে, নাকি তাপ বিকিরণ হয় বলো? প্রথম ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক? ডেন্টালের প্রশ্ন।
তাহলে আমি এই পার্টটা মুছে ফেলি, আমি চারটা অংশের নাম বলি। চারটা অংশের নাম কি কি? একটা অংশের নাম তুমি একবার পড়বা, হ্যাঁ। চুং বা সিলিন্ডার, তাপ আধার বা তাপ উৎস, এক জায়গাতে তাপ দিতে হবে, এটার নাম তাপ উৎস বা তাপ সিলিন্ডার। সিলিন্ডার নিয়ে কাজ করবা, এটার নাম হচ্ছে তাপ চুং বা সিলিন্ডার। তাপ অন্তরক প্রদান করবা, তাপ গামলা দিবা। চারটা অংশের নাম একটু পড়ো তোমরা। অংশ চারটা, নাম্বার 1 প্রশ্ন কি কি একটু বই থেকে দেখবা, আমাদের কার্ণচক্রের অংশ কি কি, ঠিক আছে? দেখি তোমরা কি আনসার করো দেখি। এই জসিম, এই আফ্রিদা, তুমি পারলাম না কেন এটা? আফ্রিদা শোনো, প্রথম স্টেপে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ মানে তো তার তাপমাত্রা সেম থাকবে। তাপমাত্রা যদি সেম থাকে তাহলে কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়? না, অভ্যন্তরীণ শক্তির পরিমাণ শূন্য। ওই রে, আমি কোনো কমেন্ট দেখতেছি না কেন, দেখি। তো তোরই অপশন 3, ঠিক ঠিক ঠিক। তাহলে দেখো খুব সহজ, তাপমাত্রা স্থির, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ পরে কমেন্ট দেখছি আমরা। ওকে, ডান 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 ডান, মুছে ফেলি। তোমরা যেহেতু বিগত বছরের কোশ্চেন সহ পেরে ফেলছো, তার মানে আর কি আটকাবা তোমরা? তোমার খুব করে তোমাকে আমি এই যে যতটুকু দেখাচ্ছি, এর বাইরে তোমাকে কঠিন প্রশ্ন করা সম্ভব না, তোমাকে আটকানো সম্ভব না। কথা বুঝছো? চলে আসো, আমাদের কার্নো ইঞ্জিন শেষ। কার্নো ইঞ্জিন থেকে তোমাকে এর থেকে কঠিন প্রশ্ন করা সম্ভব না, এর থেকে তোমার প্যারা দেওয়ার মতো কোনো কিছু নাই। রেফ্রিজারেটর এবং তাপ ইঞ্জিন নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা। মূলত তাপ ইঞ্জিন কি হয় জানো? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়, যেটা নর্মাল ঘটনা। রেফ্রিজারেটরে আমরা উল্টা ঘটনা ঘটাই, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা নিয়ে যায়, বুঝছো? তোমাদের একটা মজা জিনিস শিখাই, অনেক তো শিখলা বইয়ের কথা, একটু উল্টা পাল্টা, মানে উল্টা পাল্টা না, আসলে মজা জিনিস শিখাই। সেটা হলো, তুমি যদি মনে করো ভাই গরমের দিনে ফ্রিজ খুলে রাখবা, এবং তুমি যদি ধারণা করো যে ফ্রিজ খুলে রাখলে ঠান্ডা বাতাস এবং হচ্ছে তোমার রুম মনে এসির মতো কাজ করবো, রুমের মধ্যে ঠান্ডা হয়ে যাবো, জি না, ঠিক আছে, জি না, কখনো এরকম হবে না। উল্টা আরো রুম তাপমাত্রা বাড়বো, বুঝছো? এটা কিন্তু মজার একটা জিনিস। তাহলে তুমি যদি মনে করো গরমের দিনে ফ্রিজ খুলে রাখা তোমার রুম ঠান্ডা করবা, এই কাহিনী হবে না, বুঝছো? উল্টা আরো দেখবে রুম গরম হয়ে গেছে। ফ্রিজ আর এসি এক নাই, ফ্রিজের আর এসির কাজে কিন্তু অন্যরকম। বুঝতে পারলাম। তাহলে চারটা অংশের নাম পড়বা তুমি বই থেকে। ওহ রে, কত সুন্দর করে লিখছি, মুছতে কষ্ট লাগে তো তোরই। আর এই মনে পড়ে ইঞ্জিনিয়ারিং যখন প্রিপারেশন নিতাম, আমি তো মেডিকেলের দিকে প্রথম ছিলাম না, ইঞ্জিনিয়ারিং যখন প্রিপারেশন নিতাম তখন কত সুন্দর সুন্দর কত কিছু শিখতাম। রেফ্রিজারেটর সূত্র শিখতে হবে, এবার আমার কিছু সূত্র শিখতে হবে, সূত্রগুলো আমাদের পেছ লেগে যায়। আসো, এরপরে এন্ট্রপি নিয়ে পড়লে আমাদের শেষ হয়ে যাবে, আমাদের শেষ টপিক। আর একটা দুটো টপিক আছে, সর্বশেষ টপিক হলো এন্ট্রপি। এন্ট্রপি নিয়ে আমি যথেষ্ট গুছাই দিব, যারা আসো শেষ মুহূর্ত খুব মজা পাবা, দেখবা মানে তোমার মনের মধ্যে শান্তি আসবে যে না, গুছানো হয়েছে একটা, বুঝছো? আচ্ছা, নাম্বার 1 সূত্র হইল যে আমাদের তাপ ইঞ্জিনের সূত্র। তাপ ইঞ্জিন, সূত্রগুলো একটু খেয়াল রাখেন, ম্যাথ আসে এখান থেকে। একটা হলো তাপ ইঞ্জিনের সূত্র হলো কর্মদক্ষতার সূত্র আর কি, মূলত যে Q2 মাইনাস Q1 বাই Q1, ঠিক আছে? এটার ভাগ করলে এটাই তো সূত্র নাকি? Q1 মাইনাস Q2, আমি Q2 মাইনাস Q1 দিচ্ছি এখানে। Q1 Q2 মতো অনেক প্যাচ লাগাই দিছে, বুঝছো? সূত্রগুলা কঠিন করে ফেলছে এখানে। T1 T2, আচ্ছা দেই, Q1 মাইনাস Q2 বাই হচ্ছে Q1, হ্যাঁ, আমি যেই বইতে দেখতেছি এখানে এরকম আছে। তো ভাগ করলে কত আসবে? 1 মাইনাস Q2 বাই Q1, ঠিক আছে? এটা হলো আমাদের সূত্র, এটা দিয়ে আমাদের ম্যাথটা আসতে পারে, এখানে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? আমরা এটা খেয়াল রাখবো, এটা থাক। বাস্তবে কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হইতে পারে না। কয়েকটা কথা পড়বা তুমি। তাপ ইঞ্জিনের দক্ষতা 30% হইতে পারে, ঠিক আছে? তাহলে দেখো দুইটা কথা, এই যে ইটার মান বাস্তবে 100% হইতে পারে না, নাম্বার 1 তথ্য। নাম্বার 1 তথ্য তাহলে বাস্তবে তাহলে কত? তাহলে একটা প্রশ্ন হইতে পারে ভাই, বাস্তবে তাহলে কত? 20 থেকে 50% পর্যন্ত হইতে পারে। তাহলে কত হইতে পারে? 20 থেকে 50% হইতে পারে।
তাহলে বাস্তবে 100 হইতে পারে না, তাহলে কত হইতে পারে? এটা হইতে পারে। তবে নরমালি সাধারণত কত হয় এটা পড়তে হবে তোমার এখন, ঠিক আছে? তাহলে বাস্তবে কত আর সাধারণত কত, দুইটা প্রশ্ন তোমার পড়তে হবে। কিন্তু সাধারণত একটা তাপের যে দক্ষতা হলো 30%, কত? 30%। এই কথাগুলো তোমার বইয়ের ভিতরে লেখা আছে, সিফা সাফা দিয়া তুমি একসাথে করে ফেলতে পারো, বুঝছো? তাহলে একটু খেয়াল রাখো। গেল। কর্মদক্ষতা কার উপর ডিপেন্ড করে? এটা কিন্তু আরেকটা সূত্র আছে, আমি একটু লিখি নাই এটা। দেখো, এটা কিন্তু তাপ দিয়ে প্রকাশ করা যায়, এটা তাপমাত্রা দিয়ে প্রকাশ করা যায়। 1 - T2/T1 লেখা যায়, বুঝছো? এটা তোমরা একাডেমিক অনেক ম্যাথ করছো, তোমরা আমার তার ভালো জানো, ঠিক আছে? আচ্ছা, আর একটু কিছু লাইন তোমার মুখস্থ করে দেই। লেখা আছে যেমন আমাদের বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি। হ্যাঁ, এটা লেখা আছে বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি। মনে রাখবা, পথে পাওয়ারফুল, পথে পেট্রোল ইঞ্জিনের দক্ষতা কি বাষ্পীয় ইঞ্জিনের থেকে বেশি। এটা একটু পড়বা। আচ্ছা, আর কি পড়বা দেখি তো। আর কি আছে? 3 রকমের আছে আমাদের, বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। একটু রিডিং দিবে এই জায়গাটা, তাহলেই হবে। আর কি আছে দেখি। আচ্ছা, বলো তো কখন 100% হইতে পারে? যদি ইঞ্জিন থেকে কোন তাপ বর্জিত না হয়, কিন্তু এটা সম্ভব না, ঠিক আছে? অর্থাৎ তুমি মনে করো যে একটা জায়গায় ইনপুট দিলা 100%, কোনো ক্ষয়ক্ষতি হইল না, এটা অসম্ভব। তখন তোমার দক্ষতা কত হবে? 100, মানে 100 দিয়ে 100 কাজে লাগাইছো, মানে তোমার এদিক দিয়ে 100 দিলা, তুমি আউটপুটের কত পাইলা? 100 পাইলা। 100% দিয়ে 100% পাইলা, এটা বলে কি কর্মদক্ষতা 100%। তোমার কোনো জিনিস ক্ষয় হইলো না, কোনো জিনিস লস হয়ে গেল না, বুঝছো? এটা বলে 100%। তাহলে কখনো যদি তাপ বর্জিত না হয়, মানে ক্ষয় ক্ষতি না হয়, হ্যাঁ, পুরোটা যদি কাজে লাগে, তখন বলে কর্মদক্ষতা 100% হইতে পারে, যেটা বাস্তবে সম্ভব না, কিন্তু যেটা দাবি করছিল সাদি কার্নো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আশা করি এই ছোট ছোট কথাগুলো খেয়াল রাখতে পারবা। এটা গেল। এবার আসো রেফ্রিজারেটরের ক্ষেত্রে। রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্র, ঠিক না? রেফ্রিজারেটর শেষ টপিকে দিয়ে চলে আসছে। আর একটু থাকো, তারা সিলা কষ্ট কইরা। কটা বাজে গেছে? আমাদের 12:40 বেজে গেছে। আসলে একটু লেট হয়ে গেছে না, লেখা পড়াতে যাই তো, আর একটু ধরে ধরে বেশি পড়াতে যাই তো, স্কিপ করে যাই না, এই জন্য সমস্যাটা। আমি তোমাকে অনেক জিনিস বলে দিতে পারতাম যে তুমি দেখে নিও, বলতে পারতাম, তুমি কিছু বলার নাই আমারে, তুমি বলে দিতে পারতাম যে তুমি এটা দেখে নিও, বা তোমার কন্টেন্ট কপি দিয়ে দিব, তুমি দেখে নিও। অনেক ফাঁকিবাজি করার সুযোগ আছে, তো আমি লিখে দিতে চাইতেছি যাতে ক্লাসের পড়াটা কাছে শেষ হয়ে যায় সম্পূর্ণ। তুমি দেখবা যে এরপরে তোমার বেশি করে লাগতেছে না। রেফ্রিজারেটরের সূত্র। রেফ্রিজারেটরে আমার কি বাই করতে হবে? যে কর্মদক্ষতা এরকম বাই করার সূত্র আছে। তো এই ক্ষেত্রে কর্মদক্ষতা বলা হয় না, এই ক্ষেত্রে বলা হয় কার্যকৃত সহগ। তাহলে এই ক্ষেত্রে এটা কর্মদক্ষতা বলা হয় না, কে দিয়ে প্রকাশ করা হয়, যেটার মান হইলো, যেটা সূত্রটা হচ্ছে এরকম। এই সূত্রটা অনেকে প্যাচ লাগে, Q1/Q2 - Q1, উল্টা Q2 - Q1। তো এই যে Q2 - Q1, এটা হচ্ছে কাজের পরিমাণ। এখানে কিছু বোঝার দরকার নাই। এখন তুমি এখান থেকে একটা কথা খেয়াল রাখবা, ঠিক আছে? এখান থেকে জাস্ট কিছু কথা খেয়াল রাখবা যে এখানে পরিচয়গুলা কি কি। দেখো, এখানে পরিচয় হচ্ছে Q1 হচ্ছে পরিচয় কি বলো? প্রয়োগকৃত তাপ, একটা হলো বর্জিত তাপ। আচ্ছা, এখানে পরিচয়গুলো একটু দেখে রাখলে ভালো, যে বই থেকে দেখবা কে এর মান কত। মনে রাখবা এই ইটার মান সবসময় 1 থেকে কম। তুমি যতবার হিসাব করতে যাইবা, তুমি দেখবা যে ইটার মান মোটামুটি কি 1 থেকে কম হয়। পার্সেন্টেজ চিন্তা করলে 1 থেকে কম হয়, কারণ এটা কখনো 100% হবে না। 100% না হইলে 1 থেকে কম হবে, কিন্তু কে এর মান সবসময় 1 থেকে বেশি হয়। কে এর মান ইজ গ্রেটার দেন 1, এবং 1 হইয়া 2 থেকে 6 এর মধ্যে হইতে পারে, বুঝছো? এটার একটা প্রশ্ন। যার কে এর মান বেশি সেটা ভালো রেফ্রিজারেটর, বুঝছো? যে রেফ্রিজারেটরের, যে ফ্রিজের কে এর মান বেশি, মানে কার্যকৃত সহগ, এটা কি বলে? কার্যকৃত সহগ, বা আরেকটা অপর নাম আছে, বলে যে কর্ম সম্পাদন সহগ। তাহলে কর্ম সম্পাদন সহগ বা কার্যকৃত সহগ, কার্যকৃত সহগ। যে রেফ্রিজারেটর বেশি এটা মনে রাখবা। তাহলে নাম্বার 1 1 থেকে বেশি, 1 থেকে বেশি হলে কত 2 থেকে 6, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইটা এবং কে নিয়ে কিছু সতর্কতামূলক কথাবার্তা বললাম, কত মান হইতে পারে এগুলো খেয়াল রাখলাম। তুমি সুন্দর করে বইয়ের একটা উপর দিয়ে সাজায় রেখে দিবা, ঠিক আছে? বইয়ের এত বেশি ভিতরে পড়ার সময় নাই। একটা প্রশ্ন আসছিল যেটা তোমার স্ট্রাকচারের বই ছিল না, তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা নিয়ে যাওয়া, মানে উল্টা ঘটনা। এটা কি বলে? এটা প্রক্রিয়া, হিমায়ন, ঠিক আছে? তাপ ইঞ্জিনে কিন্তু উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা থেকে যায়, এটা নর্মাল ঘটনা। কিন্তু রেফ্রিজারেটরের উল্টা, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা থেকে যায়, ঠিক আছে? রেফ্রিজারেটরের একটা বাংলা সম্ভবত হিমায়ক, যেটা হিম বা বরফ তৈরি করে, বুঝছো? আচ্ছা, চলে আসো সর্বশেষ টপিক আমাদের, এন্ট্রপি। সর্বশেষ টপিক কি? এন্ট্রপি। এই দুটো সূত্র খেয়াল রাখলাম আমরা। গৃহীত তাপ, বর্জিত তাপ, Q1 Q2 এর পরিচয় ম্যাথ করার সময় আর ভালো করে দেখবো।
দু একটা ম্যাথ করে দেখবো আর কি আমরা। হ্যাঁ, আর এখানে কে এর মান বে এর মান নেবে, সতর্ক থাকবা। মুছে ফেললাম। এন্ট্রপি, এন্ট্রপি, এন্ট্রপি নিয়ে কথাবার্তা। এন্ট্রপি টপিক নাম কি? এন্ট্রপি। এন্ট্রপি। তো এন্ট্রপির আবিষ্কারক কে? নাম্বার 1 প্রশ্ন, এটার আবিষ্কারক কে? আবিষ্কার হলো ক্লসিয়াস। ক্লসিয়াস নাম্বার 1। নাম্বার 2 হলো এটা প্রকাশ করে কি দিয়া? এস দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। এটা বলে বিশৃঙ্খলা পরিমাপক। কি বলে? এটা একটা অপর নাম কি জানো? অপর নাম তাপীয় জড়তা বলা হয়। এটা কি বলা হয়? তাপীয় জড়তা। তাপীয় জড়তা, তাপীয় জড়তা বলা হয়। বিশৃঙ্খলা মাপার সূচক বলা হয় তাকে, বিশৃঙ্খলা মাপার যন্ত্র বা সূচক বলা হয়। ঠিক আছে। এন্ট্রপির মান নির্ণয় করা সম্ভব না, কিন্তু পরিবর্তন নির্ণয় করা সম্ভব। তাহলে এন্ট্রপির কি সম্ভব? তাহলে সূত্রটা কি? দেখো সূত্রটা কি? এস দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, এটা সংখ্যা ডি এস লেখা হয় অনেক সময়। ডি ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি। ডি কিউ বাই টি। এখানে যদি একক বাই করতে যায়, যদি একক বাই করতে যায়, দেখো উপরে জুল, নিচে হইলো তাপমাত্রা। তাপ আর তাপমাত্রা, তাপের একক হলো জুল, আর নিচে হলো কেলভিন, তাপমাত্রার একক। তাহলে জুল পার কেলভিন। জুল পার কেলভিন হলো কি আমার হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, আরো আগে স্টার্ট করবো, একটু লেট হয়ে গেছে আজকে। 10টা বা 9টার দিকে শুরু করার প্ল্যান আমাদের, মাঝে মাঝে দেরি হয়ে যায় আর কি। তো মাঝখানে কারেন্টও চলে গেছে, একটু সমস্যা ছিল। কারেন্ট যদিও বেশিক্ষণ যায় নাই। আচ্ছা দেখো, তো এটা কি পরিমাপ করতে পারি? পরিমাপ করতে পারি মানে এগুলো ছোট ছোট কথা। এককটা কি? এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এককটা কি? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবিষ্কারককে ক্লোসিয়াস, প্রকাশ করে কি? এস দিয়া। ঠিক আছে। সব প্রত্যেকটা একটা একটা করে প্রশ্ন। কিছু না আছে এই জায়গা, দেখো কিছু না আছে। না, কি কি না আছে দেখো, কিছু না। নাম্বার ওয়ান যে ভাই এটার কোনো পরম মান নির্ণয় করা যায় না। পরম মান অথবা কোনো মান নির্ণয় করা যায় না। পরম মান নির্ণয় করা যায় না। নাম্বার 2, কি কি না দেখি, এনটিপির মধ্যে কি কি না আছে আমরা দেখি। এটা কোনো সংরক্ষণশীলতা সূত্র, শক্তি সংরক্ষণশীলতা সূত্র মানে না। শক্তির সংরক্ষণশীলতা সূত্র, সংরক্ষণশীলতা মানে না। এরপরে তুমি পড়বা আর না আছে কি? একে তাপমাত্রা চাপের অনুভব করা যায় না, মনে রাখবা। দেখো আমরা কিন্তু অন্য স্টাইলে পড়তেছি, তুমি দেখো কয়েকটা ক্লাস করে তোমার এই বেকে বোঝা যায় কিনা। ঠিক আছে। পরম মান নির্ণয় করা যায় না। তো পরম মান নির্ণয় করা যায় না, তাহলে যায় কি কি? যায় হচ্ছে এটার পরিবর্তন নির্ণয় করা যায়। তো এটা ভালো করে বলতে, সরাসরি কোনো মান নির্ণয় করা যায় না, কিন্তু পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন। ডি এস লিখছি না, ক্যালকুলেটর দেখছো, আমি এস লিখছি না, ডি এস লিখছি। ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে পরিবর্তন। তাহলে পরিবর্তন বা চেঞ্জ নির্ণয় করা যায়, কতটুকু পরিবর্তন হইলো। ঠিক আছে। তাহলে এই কথাটা খেয়াল রাখবা, কতটুকু পরিবর্তন নির্ণয় করা যায়, কিন্তু চেঞ্জটা নির্ণয় করা যায়, কিন্তু এক্সাক্ট মান, অ্যাবসোলিউট ভ্যালু নির্ণয় করা যায় না। শক্তি সংরক্ষণশীলতা, হ্যাঁ, তাহলে এনার্জি কনজারভেশন ল মানে না। ঠিক আছে। অনুভব করা যায় না, ফিল করা যায় না এটাকে। ঠিক আছে। অনুভব করা যায় না। এবং এটাতে এন্ট্রপি আরো বেশি, মানে এখানে বিশৃঙ্খলা বেশি, বুঝছো। ধরো তুমি চা খাচ্ছ, ঠিক আছে, চা খাচ্ছ, চায়ের মধ্যে ফু দিলা, ফু দেওয়ার কারণে কিন্তু এখানে বাষ্প আরো ছড়াই গেল, একটু নড়াচড়া দিয়ে উঠলো, এখানে কিন্তু বিশৃঙ্খলা আরো বাড়ছে, বুঝছো। দিন দিন কিন্তু এন্ট্রপি বেড়েই চলছে, বিশৃঙ্খলা বেড়েই চলছে, বুঝছো। এন্ট্রপির পরিবর্তন সবসময় ধনাত্মক, মানে সবসময় বাড়তেছে। বড় এখন আছে 10, একটু পরে গিয়ে মনে হবে 20। তো পরিবর্তনটা কি পজিটিভ না? প্লাস 10 হয়েছে না? তো মনে রাখবো সবসময় এন্ট্রপি বাড়তেছে, এজন্য এন্ট্রপির পরিবর্তন অলওয়েজ কি পজিটিভ, মনে রাখবা। এন্ট্রপির পরিবর্তন কি অলওয়েজ পজিটিভ। আচ্ছা, তো এটা হ্যাঁ, বিশৃঙ্খলার কতটুকু এরা মাইপা দেয় আর কি, আমাদেরকে এটা সম্পর্কে ধারণা দেয় বিশৃঙ্খলা কতটুকু। আচ্ছা, এন্ট্রপির মান সর্বোচ্চ কোথায়, কম কোথায়, এই কথাটা আমরা ক্লিয়ার করবো। ঠিক আছে। আচ্ছা, এর আগে আসলে দেখি তো আমি কিছু বইয়ের মধ্যে কোনো কথা পাই কিনা, দুই একটা কথা। বইটা একটু খুলি, শেষ আর অল্প একটু, যারা সিলা থাকো আর 5-10 মিনিট থাকলে কিছু হইতো না। মোটামুটি সবকিছু দেখাইছি টুকটাক। তুমি একটু গুছাইয়া নোট করে বইয়ের মধ্যে উঠাই নিবা, তাইলে দেখবা যে আর প্যারা হইতেছে না। আচ্ছা, দেখি কোনো গুরুত্বপূর্ণ কথা আছে কিনা। তো বলতে পারি তাপ ও তাপমাত্রার অনুপাত, যদি বলে তোমাকে তাপমাত্রা ও তাপের অনুপাত, এটা ভুল কথা। তাপ ও তাপমাত্রার অনুপাত হচ্ছে এটা একটা
তাপীয় ধর্মদা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে এন্ট্রপি তাৎপর্য এই জায়গাটা তোমরা একটু পড়ো, ঠিক আছে। তাপগতীয় অবস্থা নির্ণয় করে, তাপ সঞ্চালনের দিক নির্ণয় করে, দিক অবস্থা এগুলো নির্ণয় করে, ঠিক আছে। অনুভব করা যায় না, বিশৃঙ্খলতার পরিমাপ প্রকাশ করে। তাহলে কি প্রকাশ করে? প্রকাশ করে কি কি? প্রকাশ, এটা প্রকাশ করে কি কি? দেখো, এটা হচ্ছে কি বোঝায়? এটা হচ্ছে আমাদেরকে দিক, তাপ সঞ্চালনের দিক নির্ণয় করে, দিক, তাপের দিক, তাপের অবস্থা এগুলো প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা দেখো, এগুলো একটু রিডিং দিবা। জুল পার কেলভিন একক পারবা আমরা জানি। তারপর হচ্ছে এটা প্রাকৃতিক রাশি, তাপীয় জড়তা বলে। আচ্ছা, এন্ট্রপি কত পরিবর্তন করতে পারবা, কে নামকরণ দেয়, কলসিয়াস পড়বা। আচ্ছা, বিশ্বের এন্ট্রপি বাড়তেছে এটা হচ্ছে। এবার আসো সর্বশেষ আমাদের যে মজার টপিক, ঠিক আছে, সর্বশেষ টপিক ম্যাথ, একটা দুটো দেখবো এরপরে শেষ। দেখো এন্ট্রপি নিয়ে যে কাহিনীগুলা বুঝতে পারলাম। তাহলে আমি এই কথাগুলো তুমি একটু বই লেখা রাখতে পারো ছোট করে একটা উপর দিয়া, অথবা তুমি যদি মনে থাকে তাইলেও হইলো। তবে আমার মনে হয় যে এইভাবে সাজায় রাখলে তোমার হচ্ছে নেক্সট টাইম রিভিশনের সময় দেখবে ভালো করে রিভিশন হইব, ঠিক আছে। বুঝতে পারলাম তাহলে। এবার আসো, যেটা নিয়ে আমি প্রথমে বলতেছিলাম যে গুরুত্বপূর্ণ একটা মজার জিনিস, আসো এন্ট্রপি। এন্ট্রপি আজকে আমাদের 10:30টার পর শুরু করছি, তাহলে আমাদের মোটামুটি 2.5 ঘন্টার বেশি হয়ে গেছে আর কি। ভাবছিলাম 2 ঘন্টা 1.5 ঘন্টা, 2 ঘন্টার আগে শেষ হয়ে যাবো গা। আচ্ছা দেখো, এন্ট্রপি হ্রাস পাবে কখন? এন্ট্রপি বৃদ্ধি পাবে কখন? বা হ্যাঁ, বৃদ্ধি পাবে কখন? লেখো, এটা নোট করো, সবাই নোট করো মাস্ট। এন্ট্রপি স্থির থাকবে কখন কখন, ঠিক আছে। এই কথাগুলো আমাদের অনেক পেস লাগে, তুমি আগে লেখো, তারপর তোমার হালকা পাতলা বুঝাইতেছি। দেখো, তো হ্রাস পাবে কখন? তাপ অপসারণ করলে। তাপ অপসারণ, হিট অপসারণ করব, ঠিক না। রেফ্রিজারেটরের ভিতরে বাতাস, রেফ্রিজারেটরের বাতাসের মধ্যে, রেফ্রিজারেটরের ভিতরে যে বাতাস আছে না, সেখানে কি হয়? আচ্ছা, রেফ্রিজারেটর কম্প্রেসর হিসেবে কোনটা কাজ করে? একটু বইয়ের মধ্যে দেওয়া আছে, কম্প্রেসর হিসেবে কোনটা কাজ করে। আচ্ছা বাদ দাও, রেফ্রিজারেটরে ভিতরের বাতাস, এটা বিভিন্ন বই থেকে মিলিয়ে লেখা আর কি। রেফ্রিজারেটরের ভিতরে বাতাসের মধ্যে এন্ট্রপি নেগেটিভ, ব্যতিক্রম উদাহরণ। বৃদ্ধি পাবে কোথায় কোথায়? মোটামুটি বৃদ্ধি পাবে, এটাই সবচেয়ে গুরুত্ব মানে পড়া। তাপ যদি শোষণ করে, তাপ শোষণ করলে কি হবে? বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়তেছে, তাপ শোষণ করলে কি তাপমাত্রা বাড়বে না? তখন কি গরম গরম, এন্ট্রপির মান বাড়তেছে, বিশৃঙ্খলা বাড়তেছে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় বাড়ে। তোমরা এই নোটটা অবশ্যই করবা সবাই, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অনেকেই ফিজিক্স ক্লাসে আসে না, মনে করে যে মেডিকেলের ফিজিক্স আর কি পড়াইবো, কি আর গোছানোর আছে পন্ডিত গুলা, ঠিক আছে, কিন্তু অনেক কিছু আছে। আচ্ছা, তো গোছানোর মতো আর কি, সহজ কঠিন মিলাই তো সবকিছু। আচ্ছা, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় মনে রাখো কখন বাড়ে? এই জায়গায় কঠিনে সবচেয়ে বেশি, ঠিক আছে না, সরি, কঠিন থেকে যখন যাইতে থাকে সামনের দিকে বাড়তে থাকে। দেখো আমি আরো সহজ করে লিখে, দেখো প্লাজমা অবস্থায় এন্ট্রপির মান সবচেয়ে বেশি, এরপর হচ্ছে গ্যাস, ঠিক আছে, এরপর হচ্ছে তোমার তরল, এরপর হচ্ছে কঠিন। আমরা জানি না তুমি এটা বুঝতে পারছো কিনা। দেখো কঠিন মানে কি? কঠিনের ভিতরে অণুগুলাকে কাছাকাছি লাগানো, একবারে শক্ত হয়ে লাগানো। তরল মানে একটু কণাগুলা একটু দূরে দূরে গেছে। গ্যাসীয় মানে কণাগুলা ইচ্ছা মতো ছোটাছুটি করতেছে, মানে এন্ট্রপি বাড়তেছে। কিন্তু তাহলে কঠিন থেকে যত এদিকে আসতেছি এন্ট্রপি কিন্তু বাড়তেছে, তুমি এই সিরিয়ালটা খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এন্ট্রপি সর্বনিম্ন কোথায়? তোমার যদি বলে এন্ট্রপি সর্বনিম্ন কোথায়, তোমার আনসার হচ্ছে কঠিন। যদি বলে এন্ট্রপি, আচ্ছা সর্বনিম্ন কোথায়, সর্বোচ্চ কোথায়, সর্বোচ্চ কোথায় বললে তুমি হয় আনসার দিবা হচ্ছে প্লাজমা অবস্থায়। এই 3টা অপশনে থাকলে গ্যাস দেখাইবা, 4টা অপশনে থাকলে প্লাজমা দেখাইবা, ঠিক আছে। আরেকটা অপশন হতে পারে সর্বোচ্চ কোথায়, সর্বোচ্চ। তাহলে আরেকটা অপশন হলো সর্বোচ্চ কোথায়, তাহলে সবচেয়ে কম, কোথায়, সর্বোচ্চ কোথায়, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, যদি বলে সর্বোচ্চ, সবচেয়ে কম কোথায়, এটা হচ্ছে মনে রাখবা যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কঠিনে। হ্যাঁ, যদি বলে সর্বোচ্চ কোথায়, তাহলে আনসার হবে প্লাজমা হবে,
প্লাজমা গ্যাস এগুলো হবে, প্লাজমা অথবা গ্যাস এগুলা যেটা অপশন থাকে এই অনুসারে দেখাবা। হ্যাঁ, অথবা আরেকটা অপশন থাকতে পারে সাম্যাবস্থায়। কোথায়? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় সবচেয়ে কি থাকবে? বেশি থাকবে। সর্বোচ্চ কোথায়, সর্বনিম্ন কোথায়, তোমরা এই কথাটা খেয়াল রাখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কথাটা বললাম। এবার আসো স্থির থাকে কোথায়, এটা একটা গুরুত্বপূর্ণ পড়া, যে স্থির থাকে কোথায়। স্থির থাকে কোথায় মনে রাখো, আমাদের স্থির থাকে কোথায়? স্থির থাকে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এবং প্রত্যাবর্তী প্রক্রিয়ায়। বুঝছো? মনে রাখো, আমরা যে কার্ণচক্রে পড়ছি না, কার্ণচক্র এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। কেমনে বলছি বলতো? প্রত্যাবর্তী প্রক্রিয়া না হলে কি এটা এই বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে ফিরে আসতো না। তুমি মনে করে দেখো, কার্ণচক্রের মধ্যে আমরা কিন্তু এখান থেকে শুরু করে এমনি গিয়ে আবার কিন্তু এমনি গিয়ে কিন্তু আবার আগে জায়গায় ফিরে আসছিলাম। ফিরে আসছে দেখে এটা বলবো কি? প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো কার্ণচক্রের একটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা বলতেই পারি। ঠিক আছে? ওকে, তারপরে তাহলে আমরা বলতে পারি যে স্থির কোথায় থাকে? প্রত্যাবর্তী প্রক্রিয়ায়। প্রত্যাবর্তী প্রক্রিয়া স্থির থাকে। ঠিক আছে? এবং কার্ণচক্রে, এবং কি কার্ণচক্রে যেহেতু একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এই জন্য বলতেই পারি এটা কার্ণচক্রের মধ্যে কি থাকে? আমাদের স্থির থাকে। হ্যাঁ, এন্ট্রপির মান স্থির থাকে। আরেকটা পড়া পড়বো যে তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া, কার্ণচক্র, তারপর হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া কি থাকবে? স্থির থাকবে। ঠিক আছে? তাহলে তো মনে রাখো, সমষ্ণ এবং রুদ্রতাপীয়র মধ্যে পারবা? তোমরা যদি বলি অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কি হয়? অপ্রত্যাগামী প্রক্রিয়ায় কি হয়? বৃদ্ধি পায়। প্রত্যাগামী প্রক্রিয়া স্থির থাকে, অপ্রত্যাগামী বৃদ্ধি পায়। বুঝছো? ঠিক আছে, দেখি আর হয়তো 5 মিনিট, 5 মিনিট লাগবো না, আমরা 2-1টা ম্যাথ দেখবো আর কি। ম্যাথগুলো খুব সহজ সহজ, হাতে করা যায়, হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথ। তাপ শোষণে কোন গতি বাড়ে? ইয়েস, এন্ট্রপি বাড়ে। তো বুঝে বুঝে পড়লে কত সহজ। ফাইমা আক্তারের মতো তোমরা বুঝে বুঝে পড়বা, তাহলে বেশি মনে থাকবে। ঠিক আছে? তাহলে এই পুরো ব্যাপারটা স্ক্রিনশট নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 1, 2, 3, খুব মজার একটা জিনিস। আর 2-1টা ম্যাথ দেখাই, তাহলে শেষ আমাদের পক্ষ থেকে। এই ভিডিওটা এডিট করলে হয়তো বা তোমার 2 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিটের যাবে। কিছু করার নাই আসলে, বুঝছো? আমি যদি স্মার্ট বোর্ডে ক্লাস নিতাম দেখায় তাহলে দেখবে যে হয়তো বা তোমাদের আরো অনেক কম সময় লাগতো, 1-1.5 ঘন্টা। লেখা নিছি, এজন্য কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো আমার মনে হয় যে সুবিধাই বেশি, কষ্ট আমার বেশি হইলেও সুবিধাটা তোমাদের বেশি। আমি কিন্তু এখন রাতের খাবার খাই নাই, খুব খিদে লাগছে, আমার হাত পা সব ব্যথা করতেছে, কিন্তু সমস্যা নাই, নিতে পারবো, ক্লাস নিতে পারবো। আচ্ছা, ডি কিউ প্লাস ডি ডাব্লিউ, এখানে কিছু কথা আমি মিস করে গেছি। যেমন যদি কখন পজিটিভ কখন নেগেটিভ, তো ডি কিউ কখন পজিটিভ কখন নেগেটিভ হয়? যখন তুমি তাপ প্রয়োগ করবা, তখন হচ্ছে পজিটিভ। ডি ডাব্লিউ সিস্টেম কাজ করলে, আবার ডি ইউ কখন তাপমাত্রা যখন বাড়াইবা তখন। ঠিক আছে? তো পজিটিভ নেগেটিভ কখনো তুমি একবার রিডিং করে নেবে, জায়গাটা খুব সহজ, রিডিং দিলে বুঝতে পারবা। ডি কিউ ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, পজিটিভ নেগেটিভের ব্যাপারটা, কখন পজিটিভ কখন নেগেটিভ। ঠিক আছে? তাপ গ্রহণ করলে পজিটিভ, ডি কিউ পজিটিভ, তাপ বর্জন করলে নেগেটিভ। আচ্ছা, ম্যাথ কি দেখাবো? ম্যাথ তো আমার মনের মতো পাই না। একটা পাইছি, দেখাই। ঠিক আছে, একটা পাইছি, দেখাই। ধরো তাপ গ্রহণ করলো 3400 কিলোজুল, Q1 সমান কত? 3400 কিলোজুল। এটা গ্রহণ করছে, এটা গৃহীত তাপ। আর বর্জন করছে কতটুকু জানো? বর্জন করছে 2400 জুল, 2400 জুল এটা বর্জন করছে। তাহলে প্রশ্ন হইলো কর্মদক্ষতা কত? তো খুব সহজ, আমরা সূত্র জানি, এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1। ঠিক আছে? ইন্টু 100 দিতে হবে। তো 1 মাইনাস Q2 কত? যেটা বর্জিত করে দিছে, এটা কত? 2400। আর ঠিক আছে না? আমি কি একটু ভুল করলাম সূত্রের মধ্যে? আচ্ছা, এরপরে তোমার কি বলে? ঠিক আছে। আর নিচে কত? Q1 কত? Q1 হলো 3400। ঠিক আছে? ইন্টু 100।
তাহলে দুটো শূন্য কাটা দিয়ে দিলাম। এবার আসো হিসাব করি, 34 মাইনাস 24 বাই হচ্ছে 34 ইন্টু 100। এই তো নাকি? আচ্ছা, এই জায়গার মধ্যে হিসাব করলে কি হবে বলতো? উপরে 10 আর লগে 100 গুণ আছে, কত গুণ? 100 গুণ হলে দুটো শূন্য পারবে, 1000 বাই 34 ভাগ করলে কত হবে? 30। তুমি এটা কত চিন্তা করবা? ভাগ করলে কত হবে বলো তো? বলো কত হইতে পারে? তো 33 হলে 3 বাজ যাইতো 100 মাঝখানে। তুমি চিন্তা করবা যে 33, তুমি চিন্তা করো এই ব্যাপারে 100 চিন্তা করো, 1000 চিন্তা না করে 100 চিন্তা করো। 100 মধ্যে 3 বাজ যাইতো, 3 বার তো যাবে না, 3 বার একটু কম যাবে, তো মোটামুটি 2.9 বাজ যাবে। আর শূন্য গুণ করলে মোটামুটি 29, ঠিক আছে? 29 দশমিক সামথিং, বুঝছো? এরকম একটা মান আসবে। তো হাতে ক্যালকুলেশন করা যায় এগুলা, হ্যান্ড ক্যালকুলেশন যখন তোমাদেরকে আরো শিখাবো তখন তুমি আর বুঝতে পারবা। হিসাব করলে 29 দশমিক সামথিং আসে, ঠিক আছে? আচ্ছা, কোন তাপ ইঞ্জিন তাপ যদি বর্জিত না হয় তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা হলো 100%, এটা পড়বা। তারপরে তোমরা ছোটখাটো ম্যাথ গুলা, হাতের ম্যাথ গুলা করবা, কোন কঠিন কিছু না। দেখি আমি আর একটা ম্যাথ দেখাই, আর আছে কিনা মজার কোনো ম্যাথ আছে কিনা দেখি। আচ্ছা, তো এটা মুখস্থ করে ফেলো বা বুঝে খেয়াল রাখতে পারো। তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হলে তাপ ইঞ্জিনের দক্ষতা 100%। আচ্ছা, এটা তোমার এভাবে দিতে পারে, দেখো ধরো তোমাকে কখনো দেওয়া আছে 127 ডিগ্রি সেলসিয়াস, ম্যাথটা তোমার বইয়ের মধ্যে আছে হয়তোবা, এবং 27 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো তাপমাত্রার মধ্যে কার্যরত কাজ করতেছে এরকম একটা কর্মদক্ষতা কত। এখন দেখো তাপমাত্রাটা কোথায় বেশি? এই জায়গায় বেশি, এবং এটা কি বর্জিত করছে, মনে রাখবো। তাহলে যেটা বেশি এটা কি গৃহীত, যেটা কম এটা কি বর্জিত। তখন তুমি কি করবা? এটা কেলভিনে নিয়ে যাবা, সেলসিয়াসে নেওয়ার কোনো সুবিধা নেই। কেলভিনে নিয়ে গেলে 273 যোগ করবা, কত হয়? 273 যোগ করলে 273 যোগ করলে কত হয়? 7 যোগ করলে 30, 200 হয়। কত হয়? 200 হয়। 273 যোগ করলে 300, 400 হয়। 400 কেলভিন হয় যোগ করলে, কেলভিনে নিয়ে গেলাম। এটার সাথে 273 সাথে 27 যোগ করলে কত হয়? 300 কেলভিন হয়, ঠিক আছে? তো তুমি প্রথমে কেলভিনে নিয়ে গেলা। একটা বড় তাপমাত্রা, কম তাপমাত্রা, বড় তাপমাত্রা ধরবা Q1 বা T1 ধরবা, T1 তাপমাত্রা 1, এটা ধরবা তাপমাত্রা 2। সূত্র কি আছে? এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। তাহলে 1 মাইনাস T2 কত? T2 হচ্ছে 300 কেলভিন, আর নিচে কত? 400 ইন্টু 100। দুটো শূন্য কাটা দিয়ে দিলাম। তাহলে কত হয় দেখো তো? 1 মাইনাস 4/3 বিয়োগ করলে কত হয়? 4 মাইনাস 3/4 ইন্টু 100, ঠিক আছে? তো 4 মাইনাস 3 মানে কত? 1 না? তাহলে 1/4 ইন্টু 100, তাহলে গুণ করলে কত হয়? 25%। তাহলে তোমার এগুলো কিন্তু হাতে করার মতো জিনিস। সেলসিয়াসে থাকলে কেলভিনে নিয়ে যাবা, সূত্র বসাবে, ম্যাথ করে ফেলবা, শেষ। আর যদি জুল দিয়ে দেওয়া থাকে তাহলে তো জুল দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। একটু হ্যান্ড ক্যালকুলেশন পারলেই ম্যাথ গুলো পারা যাবে, করেন কিছু না। আর ডি কিউ প্লাস ডিডব্লিউ দিয়ে ম্যাথ আসতে পারে, মান দেওয়া থাকবে, সব সুন্দর মতো উঠে দিবা, ঠিক আছে? ধরো তোমার একটা দেওয়া আছে কোন একটা ম্যাথে তাপ শোষণ করছে কতটুকু? 45 কিলো জুল তাপ শোষণ করছে কতটুকু? 45 জুল। বর্জন করছে কতটুকু? 2500 জুল। তাহলে তোমার কাজ হচ্ছে কতটুকু বলতে পারবা? সে নিচে হইলো শোষণ করছে 4500, সে বর্জন করছে কতটুকু? 2500। তাহলে মাঝখানে যেটা বিয়োগ করলে যেটা হবে এটা কি কাজটা, বুঝছো? তাহলে এতটুকু নিচে সে গ্রহণ করছে এতটুকু, আর বর্জন করে দিছে এতটুকু, তাহলে মাঝখানে একটা কাজে লাগছে, বিয়োগ করে দিলে উত্তর বাইরে যাবো। আচ্ছা, ডি কিউ প্লাস ডিডব্লিউ একটা ম্যাথ করতে দেখি আমি। যদি বলে একটা ম্যাথ বাই করতেছি আমি। আচ্ছা বলো, একটা ম্যাথ দেখাই তোমাকে ডি কিউ ডিডব্লিউ দিয়ে, দেখো খুব সহজ। তোমার যদি বলে কোনো সিস্টেম পরিবেশ থেকে 800 কিলোজুল তাপ শোষণ করছে, তাহলে তাপ শোষণ করছে কতটুকু? 800 জুল তাপ শোষণ করছে, এটা হচ্ছে ডি কিউর মান। এটা কি ডি কিউর মান। এরপরে বলছে এটার কারণে অন্তত শক্তি 500 কিলোজুল বাড়লো, তাহলে ডি ইউ কত হয়েছে? 500 জুল বাড়ছে। 500 জুল বাড়ছে কি ডি ইউর মান। প্রশ্ন করছে পরিবেশের উপরে সম্পাদিত কাজের মান কত? পরিবেশের উপরে কাজের মান কত? ডি ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? তো আমরা জানি ডি কিউ ইকুয়াল টু কি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ঠিক আছে? কি বাই করতে বলছে? ডি ডাব্লিউ বাই করতে চাইছে, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু কত? ডি কিউ মাইনাস ডি ইউ। তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস করলাম এদিকে না ডি ডাব্লিউ, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু কত হইলো? ডি কিউ মাইনাস ডি ইউ। ডি কিউর মান কত? ডি কিউর মান হলো 800, ডি কিউর মান হলো 800 মাইনাস ডি ইউর মান কত? বাড়ছে যেহেতু এটা পজিটিভ মান, তাহলে কত হইব? 500 বিয়োগ করলে 300, বিয়োগ করলে কত হয়? 300। তাহলে এই বিয়োগের তুমি মানগুলো জাস্ট বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে, বুঝছো? তাহলে বলো বুঝছো কিনা? খুবই সহজ, আমি দেখে আনসার করা যায়।
পারবা কিনা বলো, অল ওকে কিনা বলো, পারবা কিনা বলো।